আসসালামু আলাইকুম। তো আমরা অর্গানিক কেমিস্ট্রি সলভ ক্লাসে চলে আসলাম। সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বা বোর্ডের কথাগুলো দেখতে পাচ্ছ কিনা, বা রেশিও ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাও। আমরা আমাদের লাইভ শুরু করেছি। আমার কথা শুনতে পাচ্ছ কিনা বা দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে সবাই জানাও। হ্যালো, সবাই আমার কথা দেবাশিস ভাই, হ্যালো, আমার আমার এক মিনিট। ওকে, অল ক্লিয়ার। আমরা শুরু করছি লাইভ, সবাই মনোযোগ দাও। সালমান ফার্সি, ওয়ালাইকুম আসসালাম। স্নেহা গোলদার, কেমন আছো? তারপরে হচ্ছে মোহাম্মদ রাকিব, কেমন আছো? সবাই একটু তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমাদের ক্লাসটা শুরু হয়েছে এবং আজকে আমরা জৈব যৌগের যে অনুশীলনী আছে সেটা আমরা সলভ করব এবং পুরোটা কনসেপ্ট ক্লিয়ার করেই সলভ করব। তো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভ শুরু করব। মামুন ভাই, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। ইজমা আকসা, ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি মণ্ডল, ক্লিয়ার, ঠিক আছে। তো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের লাইভ শুরু করেছি, মেন ক্লাস শুরু করে দিব। তো আমরা যাই। তোমাদের গতদিন মুনতাসির আরবিন মাহবুব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। গতদিন তোমাদের লাবিব ভাইয়া তোমাদের সম্ভবত অনুশীলনের এমসিকিউ সলভ করেছিল এবং 1 থেকে 50 নম্বর এমসিকিউ পর্যন্ত সলভ করেছিল। তো আজকে আমরা বাকিটা শেষ করব। তো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও আর আমরা শুরু করছি, ঠিক আছে? তো আমরা শুরু করি। আমরা প্রথমে একটু যাই, আমি একটু রিক্যাপ করি, সবাই একটু মনোযোগ দিও। গতদিন যদিও লাবিব ভাইয়া পড়িয়েছে, তারপরও আমি আবার একটু তোমাদের পড়ার সুবিধার জন্য আমরা একটু রিক্যাপ করি। সবাই একটু মনোযোগ দাও। আমরা পুরো অনুশীলনী আজকে শেষ করব ইনশাল্লাহ। তো সবাই যেহেতু চলে আসছে, আমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত যতদূর পারি আমরা শেষ করব। সবাই একটু মনোযোগ দাও, ঠিক আছে? তাহলে আমরা চেষ্টা করি। ভেরি গুড। সোম্মা শামসিমিন, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি, সবাই মনোযোগ দাও। আমরা 1 থেকে 50 একটু দ্রুত যাব। আর ওয়ান শট কেমিস্ট্রি যেহেতু, আমরা একদিনেই পুরো জৈব যৌগের অনুশীলন সবগুলো সলভ করব। কারণ গতদিন যেগুলো লাবিব ভাইয়া পড়িয়েছে আমরা একটু দ্রুত পড়াই, আর বাকিগুলো আমরা আস্তে আস্তে সলভ করব। সবাই শুরু করি। দেখো, প্রথম যে অবজেক্টিভ, জৈব অণুসমূহে কোন প্রকার বন্ধন তৈরি। তো আমরা সবাই জানি সিগমা বন্ধন, পাই বন্ধন, এগুলো কোন প্রকার বন্ধন? এগুলো সমযোজী বন্ধন, আমরা সবাই জানি। তাহলে জৈব যৌগের অণুসমূহ, কার্বন যেহেতু অধাতু, হাইড্রোজেন যেহেতু অধাতু, অধাতুর মধ্যে কোন বন্ধন থাকে? সমযোজী বন্ধন থাকে, সিগমা বন্ধন এবং পাই বন্ধন। এবং আমরা জানি সম্পৃক্ত যৌগ মানে অ্যালকেন, সেখানে সব সিগমা বন্ধন থাকে। অসম্পৃক্ত যৌগ অ্যালকেন, অ্যালকাইন, এখানে কি পাই বন্ধন থাকে। এর বেশি ডিটেলস কিছু লাগবে না। এরপরে নিচের কোন যৌগে কার্বন পরমাণুতে sp2 সংকরায়ন ঘটে? তোমরা কি জানো জৈব যৌগের সংকরায়নের নিয়ম? আমি একটু বলি। জৈব যৌগের সংকরায়ন স্বাভাবিক নিয়মে হয় না, বন্ধন দেখে করতে হয়। যে একক বন্ধন থাকে sp3 সংকরায়ন, দ্বিবন্ধন থাকে sp2 সংকরায়ন, ত্রিবন্ধন থাকে sp সংকরায়ন। সবাই আমার সাথে রিক্যাপ করবে, একটু টাইপ করে লিখো। একক বন্ধন sp3, দ্বিবন্ধন sp2, ত্রিবন্ধন sp সংকরণ। সবাই একটু মনোযোগ দেয়। একক বন্ধন sp3, দ্বিবন্ধন sp2, ত্রিবন্ধন sp। সবাই একটু কমেন্ট করো তো দেখি কি কি। একক বন্ধন sp3, দ্বিবন্ধন sp2, ত্রিবন্ধন sp। এখন প্রথম যোগে দেখো একক বন্ধন আছে, দ্যাট মিনস এটা sp3।
এটা ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন থাকলে কি sp, আমরা একটু আগে বলছি এইখানে কোনো বন্ধন আঁকানো নাই, মানে সিঙ্গেল বন্ড আছে। আর লাস্টেরটাই দ্বি বন্ধন আছে, তা আমরা বলছি দ্বি বন্ধন থাকলে sp2 সংকরায়ন, এটা উত্তর হবে, এটা হচ্ছে sp2 সংকরায়ন। আচ্ছা 3 নম্বর কার্বনিল মূলক। আমরা জানি কিটোন মূলককে কার্বনিল মূলক বলা হয়। কিটোন মূলকের সংকেত কি? সি, ওপরে দুইটা বন্ড দিয়ে অক্সিজেন বন্ড, যেখানে দ্বিবন্ধন আছে, আমরা একটু আগে বললাম দ্বিবন্ধন থাকলে sp2 সংকরায়ন, তাহলে কিটোন মূলকে sp2 সংকরায়ন ঘটে। আমরা এই পর্যন্ত বুঝেছি। এরপরে আমরা একটু দ্রুত যাই। আমরা জানি ফ্রিডরিখ ভোলার, তোমরা সবাই জানো জৈব রসায়নের জনককে ফ্রিডরিখ ভোলার কি করছিল? অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে জৈব যৌগ ইউরিয়া তৈরি করেছিল। এই অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া তৈরির বিক্রিয়ার নাম হচ্ছে সমানুকরণ বিক্রিয়া বা পুনর্বিন্যাস বিক্রিয়া। স্নেহা গোলদার কমেন্ট করেছে, ভেরি গুড। এরপরে আমরা অ্যালিফেটিক যৌগ, আমরা সবাই জানি যেখানে বেনজিন বলয় থাকবে সেটা অ্যারোমেটিক যৌগ, আর বেনজিন বলয় না থাকলে অ্যালিফেটিক যৌগ। ফেনলে একটা বেনজিন বলয় আছে, আমরা সবাই জানি। তারপরে টলুইনে বেনজিন বলয় আছে, আমরা সবাই জানি। এরপরে অ্যানিলিনেও নিচে বেনজিন বলয় আছে, আমরা সবাই জানি। কিন্তু উপরে অ্যানিলিনের উপরে কি আছে মূলক? NH2। টলুইনের উপরে কি মূলক আছে? CH3। আর ফেনলের উপরে কি আছে? OH। তাহলে এইগুলো বেনজিন বলয় আছে বলে অ্যারোমেটিক যৌগ, কিন্তু ইথিলিন অক্সাইড বেনজিন বলয় নাই, এটা অ্যালিফেটিক যৌগ। তাহলে উত্তর হবে এইটা। নিচের কোনটি অ্যালিফেটিক যৌগ? ইথিলিন অক্সাইড। এরপর 6 নম্বর ক্যাটেনেশন ধর্ম কে প্রদর্শন করে? আমরা জানি জৈব যৌগের সংখ্যাধিক্যের মূল কারণ 3টা: ক্যাটেনেশন, সমানতা, পলিমারকরণ। আমাদের বইয়ের 2য় পেজে আছে। জৈব যৌগের সংখ্যা 80 লক্ষের বেশি, কেন? 3টা কারণ: ক্যাটেনেশন, সমানতা, পলিমারকরণ। এবং অধিক মাত্রায় কার্বন এই ক্যাটেনেশন ধর্ম দেখায়। ক্যাটেনেশন মানে হচ্ছে শিকল তৈরি। ক্যাটেনেশন মানে কি? শিকল তৈরি। তাহলে আমরা এই পর্যন্ত পড়ে ফেললাম। আমরা একটু মুছে আসি, আমরা এর পরবর্তী টপিকগুলোতে যাই, ঠিক আছে? ওকে, দাঁড়াও। ওকে, এরপরে আসো নিচে 8 নম্বরটা আমরা পড়ি। 8 নম্বরটা কি আছে? বেনজিন। তুমি কি জানো কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য মোট 4টা পড়তে হয়? সবাই আমার সাথে রিক্যাপ করবা এবং টাইপ করবা। কার্বন কার্বন হচ্ছে যদি একক বন্ধন হয় 0.154, সবাই রিক্যাপ করবা। কার্বন কার্বন একক বন্ধন হচ্ছে 0.154, কার্বন কার্বন দ্বিবন্ধন 134 মানে 134, ত্রিবন্ধন 120 মানে 120, আর বেনজিন হচ্ছে 139 মানে 139। তাহলে মোট 4টা। আমি একটু লিখে আসি, সবাই একটু মনোযোগ দাও। আমার এটা লেখা নোট করা আছে, সবাই একটু খেয়াল করো। তাহলে আমরা যদি পড়ি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হচ্ছে 0.154, কার্বন কার্বন দ্বিবন্ধন বললে কত হবে? 0.134, কার্বন কার্বন ট্রিপল বন্ড করলে কত হবে? 0.120। আর যদি বেনজিন বলে, তাহলে বেনজিন বললে মুখস্থ 139, বেনজিন বললে কত হবে? 0.139। সবাই এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো তো, এটা খুবই ইম্পর্টেন্ট যে 4টা বন্ধন। সবাই একটু এটা লিখে স্ক্রিনশট নিয়ে রাখো। কার্বন কার্বন একক বন্ধন 154, দ্বিবন্ধন 134, এবং এটা পরীক্ষায় আসে, এই বোর্ড পরীক্ষাও আসতে পারে। দ্বিবন্ধন হচ্ছে 134, ত্রিবন্ধন হচ্ছে 120, আর বেনজিন হচ্ছে 139। তো এইটা তুমি যদি একবার ক্লাসটা করে যাও, তোমার এইচএসসি পরীক্ষার আগে এখান থেকে অবশ্যই 4 থেকে 5 মার্ক কমন আসবে ইনশাল্লাহ। তুমি এটা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো। যদি বলা হয় বেনজিন, বেনজিনের কত? 139, আর 134 কোনটা? সেটা হচ্ছে দ্বিবন্ধনেরটা, আর একক বন্ধনটা কত? 154। ঠিক আছে, এটা গেল। এরপরে আমরা করি নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ? বিষম মানে কি? অন্য মৌল থাকবে। বিষম মানে অন্য মৌল, ইংলিশে বলে হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক যেখানে অন্য মৌল থাকে। অন্য মৌল থাকে কি? অক্সিজেন। অন্য মৌল থাকে কি? সালফার। অন্য মৌল থাকে কি? নাইট্রোজেন। যদি নাইট্রোজেন থাকে তাকে বলে পিরিডিন। নাইট্রোজেন থাকলে তাকে কি বলে? পিরিডিন। সালফার থাকলে থায়োফিন, অক্সিজেন থাকলে ফিউরান। সবাই একটু লিখে রাখো, নাইট্রোজেন থাকলে পিরিডিন, সালফার থাকলে থায়োফিন, আর অক্সিজেন থাকলে ফিউরান। এটা যেন ভুল না হয়। এখানে অন্য মৌল অক্সিজেন আছে, ফিউরান, এটা বিষম চাক্রিক যৌগ। আর পর দেখো বিষম চাক্রিক যৌগ, একটু আগে বললাম যদি অক্সিজেন থাকে তাকে বলে ফিউরান, অক্সিজেন থাকলে তাকে কি বলে? ফিউরান। সালফার থাকলে কি বলবে? একটু কমেন্ট করো তো সবাই। যদি জৈব যৌগের অণুতে সালফার থাকে তাকে কি বলবে? সবাই একটু কমেন্ট করো।
যে জৈব যৌগের অণুতে সালফার থাকে কি বলবে? সবাই এটা কমেন্ট করো। সরি, এটা জৈব যৌগ, এটা হচ্ছে সালফার, একে কি বলবে? সবাই একটু কমেন্ট করো। সৌমিক ফরাদ কেমন আছো ভাইয়া? সৌমিক ফরাদ আমার অনেক প্রিয় স্টুডেন্ট, গত বছর ছিল সৌমিক এবং তৌফিক, যমজ দুই ভাই। সালফার থাকলে কি বলবে? কি বল, সবাই একটু কমেন্ট করো। সালফার থাকে কি বলবে? সুমাইয়া আহমেদ কমেন্ট করছে সালফার থাকলে থায়োফিন। সুমাইয়া, থ্যাংক ইউ সুমাইয়া। তারপরে সরস্বতী ফিউরান বলছে শুধু অক্সিজেন থাকলে। অদিতি বিশ্বাস সালফার থাকলে কি হবে? তাকে থায়োফিন বলবে। ওকে, তাহলে আমরা একটু নিচে যাই। আমরা কিছু অবজেক্টিভ স্কিপ করছি, ওগুলো সিকুয়েন্সলি পড়াবো, সমস্যা নেই। এরপরে আসো সরস্বতী, রুবায়াত ইসলাম, মুনতাসির বিন মাহবুব, ভেরি গুড। এরপরে আসো জৈব যৌগ অ্যারোমেটিক নয়। আমরা একটু জানি কি হাকেল তত্ত্ব অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা দিয়েছে। হাকেল তত্ত্ব বলছে যে সমস্ত সমতলীয় যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে। তোমরা সবাই জানো যারা জৈব যৌগের বইটা পড়েছো, হাকেল তত্ত্ব আছে। হাকেল তত্ত্ব কি বলে? 4n+2 সংখ্যক সঞ্চারণশীল। সঞ্চারণশীল মানে ঘূর্ণায়মান, একটা ঘূর্ণায়মান বলয় তৈরি হবে। তাহলে দেখো অপশন এতে একটা ঘূর্ণায়মান বলয় তৈরি হয়েছে, অপশন বি পাই বন্ধন দিয়ে ঘূর্ণায়মান বলয় তৈরি হবে, অপশন সি বা গতে ঘূর্ণায়মান বলয় তৈরি হয়েছে, বাট অপশন ডিতে কোনো ঘূর্ণায়মান বলয় নেই। যেহেতু বলয় নেই, এটা অ্যারোমেটিক যৌগ না, অ্যালিফ্যাটিক যৌগ। হাকেল তত্ত্বে বলছে নিচের কোনটা অ্যারোমেটিক যৌগ, ঘূর্ণায়মান বলয় থাকতে হবে। এরপর নামকরণ আমরা একটু পরে পড়বো। এই 19 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। অ্যানিলিনে সিগমা বন্ধন কয়টি? সবাই একটু লিখে নাও খাতায় যে অ্যালিফ্যাটিক যৌগে সিগমা বন্ধন, সবাই একটু খাতায় লিখো। অ্যালিফ্যাটিক যৌগে সিগমা বন্ধন সমান সমান মোট পরমাণু বিয়োগ 1। সূত্র লিখে, স্পেশাল ল শিখাই দিচ্ছি, বইয়ে নেই। অ্যালিফ্যাটিক যৌগে সিগমা বন্ধন মোট পরমাণু বিয়োগ 1, আর অ্যারোমেটিক যৌগে সিগমা বন্ধন মোট পরমাণু। সবাই একটু খাতায় লিখো তো। কি বললাম আমি, এটা বোর্ডে লিখছি আবার। অ্যালিফ্যাটিক যৌগের সিগমা বন্ধন কি? মোট পরমাণু বিয়োগ 1। সবাই একটু খাতায় লেখো। কি লিখবা খাতায়? অ্যালিফ্যাটিক যৌগ, সবাই খাতায় লিখো। অ্যালিফ্যাটিক যৌগে সিগমা বন্ধন, তাহলে অ্যালিফ্যাটিকের সিগমা বন্ধন কীভাবে বের করব? মোট পরমাণু -1। সবাই খাতায় লেখো, মোট পরমাণু -1। আর অ্যারোমেটিকের সিগমা বন্ধন, অ্যারোমেটিক এটা ঝামেলা না একটু? অ্যারোমেটিকের সিগমা বন্ধন সমান সমান কিভাবে করব? অ্যারোমেটিকের সিগমা বন্ধন সমান এটা পুরোটা, এটা তো স্লাইড দেওয়া, তো ওই জন্য। আচ্ছা, স্লাইডের মধ্যে আবার দেওয়া আছে। না না স্লাইড এখানে ওপেন করে আমাদের সাকলাইন ভাই আছে, টেকনোলজি এক্সপার্ট, তো এইটা তো ওপেন করে দিচ্ছি না, মানে পিসিতে ওপেন করে না, পিসিতে ওপেন করছে কিন্তু এইটছে না, আমাকেও তো বলেনি। এখানে তো আপনার বারবার বেঁচে যাবে, লিখতে গিয়ে অসুবিধা হবে, তাই না? ভাই কি লাস্ট পড়াইছেন কমেন্ট করতে বলেন। হ্যাঁ সবাই কমেন্ট করো। অ্যালিফ্যাটিকের সিগমা বন্ধন মোট পরমাণু বিয়োগ 1 এবং অ্যারোমেটিকের সিগমা বন্ধন মোট পরমাণু। সবাই একটু কমেন্ট করতে লাগো, আমরা কিছুক্ষণের মধ্যে স্লাইডে চলে যাচ্ছি, সমস্যা নেই। সবাই একটু কমেন্ট করো। স্লাইডে এখানে থাকলেও সমস্যা নেই, স্লাইডে আমার যেখানে ছিল সেখানেও থাকতে পারে। আমি হচ্ছে লেখার জায়গাটা আপনাকে একটু ঠিক করে দিতে চাইছি। নোট ওপেন করি এখানে, আচ্ছা ফাস্ট হবে না তো আপনার। ওকে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর স্লাইডটা হচ্ছে কোনটায়? ওকে সমস্যা নেই। আর স্লাইড হচ্ছে আমি এখানে ওপেন করে দিচ্ছি, আর যেখানে ছিল আচ্ছা ঠিক আছে, স্লাইডে আর বেশি লাগানো লাগবে না, ওইখান থেকে একটু করে দেন। ওকে এটা তো ওপেন হয়েছে, সমস্যা নেই। ওইটা ওপেন আছে, ওটা কেটে দেবে।
অফিস ওপেন করছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝছে, ওকে। এখানে মনে হয় পড়েছিল। হ্যাঁ এটাই থাক, সমস্যা নেই। এইটাই করা। ওকে তাহলে এখানে বেশি আমরা এখান থেকে ড্র করতে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, এইটাই হচ্ছে লিখবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সাকলাইন ভাইয়া সহজ করে দেওয়ার জন্য। ওকে তাহলে আমরা একটু শুরু করছিলাম। আমরা খেয়াল করো, এটা পরীক্ষায় আসছে ভাইয়া, CH3CN যদি বলে এই যৌগে সিগমা বন্ধন কয়টা, ওটা অ্যালিফ্যাটিক যৌগ। আমরা সূত্র বলছি মোট পরমাণু -1, তাহলে কার্বন 1টা আর 3টা 4টা 5টা 6টা, তাহলে মোট পরমাণু 6টা -1 সমান সমান 5টা সিগমা বন্ধন। যদি পরীক্ষায় আসে অ্যানিলিন, সংকেত হচ্ছে C6H5 অ্যানিলিন NH2, তাহলে অ্যানিলিন একটা অ্যারোমেটিক যৌগ, এর সিগমা বন্ধন তাহলে কার্বন 6টা হাইড্রোজেন 5টা, 6 আর 5 11, নাইট্রোজেন 1টা 12, হাইড্রোজেন 13 14, তাহলে অ্যানিলিনের সিগমা বন্ধন কয়টা? 14টা। এরকম আরেকটা অবজেক্টিভ আসছে, টলুইনের সিগমা বন্ধন কয়টা, এটা একবার পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে C6H5CH3, তাহলে অ্যারোমেটিক যৌগে মোট পরমাণু 6 আর 5 11, 12, 13, 14, 15, তাহলে টলুইনের সিগমা বন্ধন কয়টা? 15টা। তাহলে আমরা যেটা পড়ছিলাম সিগমা বন্ধন, অ্যানিলিনের সিগমা বন্ধন কয়টা? অ্যানিলিনের সিগমা বন্ধন হচ্ছে 14টা। তাহলে অ্যানিলিনের সিগমা বন্ধন কয়টা হবে? অ্যানিলিন 14টা। ঠিক আছে, এরপরে আমরা নিচের দিকে যাই। নিচের কোনটি একই সমগোত্রের সদস্য? সবাই একটু খেয়াল করো, দাঁড়াও, এটা হচ্ছে 1 মিনিট, আমি একটু বের করে নিই। আচ্ছা সবাই একটু খেয়াল করো, নিচের কোনটি একই সমগোত্রীয়? দেখো মিথেন, ইথেন, প্রোপিন অ্যালকিন হয়ে গেছে, এটা হবে না। ইথিন, প্রোপিন, বিউটেন অ্যালকেন হয়ে গেছে, এটা হবে না। এটা উত্তর হবে কি? ইথেন, প্রোপেন, বিউটেন। তাহলে এটা উত্তর। তাহলে 24 নম্বর উত্তর কোনটা? ইথেন, প্রোপেন, বিউটেন। আমরা এই পর্যন্ত গেল, নামকরণ একটু পরে পড়ছি আমরা, সমস্যা নাই। এবার 3 নম্বর যে পড়াটা, সবাই একটু আমার সাথে মনোযোগ দাও, সেটা হচ্ছে আমরা ডিগ্রি পড়বো। সবাই একটু খেয়াল করো, কি পড়বো ভাই? এটা আরেকটা পেজ, ওকে ঠিক আছে। তো সবাই একটু খেয়াল করো, সবাই একটু খাতায় লিখবা, যে কয়টি আর, যে কয়টি আর অবলিক যে কয়টি বন্ড ফাঁকা থাকে, যে কয়টি আর অবলিক যে কয়টি বন্ড ফাঁকা থাকে তত ডিগ্রি। সবাই একটু খাতায় লেখো, যে কয়টি আর অবলিক যে কয়টি বন্ড ফাঁকা থাকে তত ডিগ্রি। কিরকম? যদি R2 বলে তার মিন্স এটা হচ্ছে 2 ডিগ্রি। যদি বলে R3 এটাকে বলে 3 ডিগ্রি। শুধু একটা আর এটাকে বলে 1 ডিগ্রি। অথবা একটা হাত ফাঁকা CH3, একটা হাত ফাঁকা 1 ডিগ্রি। যদি বলা হয় দুইটা হাত ফাঁকা CH এরকম দুইটা হাত ফাঁকা, তাকে বলে 2 ডিগ্রি। তিনটা হাত ফাঁকা এরকম তিনটা হাত ফাঁকা, তাকে বলা হয় 3 ডিগ্রি। তাহলে এইটা আমাদের পরীক্ষা অনেক সময় আসে। 3 ডিগ্রি যখন বলে দেবে 3টা হাত ফাঁকা খুঁজতে হবে। 2 ডিগ্রি যখন বলবে 2টা হাত ফাঁকা খুঁজতে হবে, অথবা 2টা আর। এখান থেকে কিভাবে অবজেক্টিভ আসে? যদি বলা হয় R2, সবাই একটু খেয়াল করো, R2 C প্লাস, তার মানে R2 মানে 2 ডিগ্রি, কার্বন প্লাস মানে কার্বন ক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। 2 ডিগ্রি কি ভাইয়া? কার্বো ক্যাটায়ন। যদি বলা হয় R3 C মাইনাস, 3টা আর, তাকে বলা হবে 3 ডিগ্রি কার্বানায়ন। যদি বলা হয় R2 CHOH, তাহলে 2টা আর আছে, তাহলে 2 ডিগ্রি OH মানে অ্যালকোহল, এটাকে বলা হয় 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমি যেটা বললাম, যে কয়টা আর অথবা যে কয়টা দাগ থাকবে সেই কয় ডিগ্রি। তাহলে আমরা একটু অবজেক্টিভে যাই, কি বলছে? 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলকটা কি? তাহলে 2টা হাত ফাঁকা থাকবে। প্রথমটায় দেখো একটা হাত ফাঁকা, এটাই 2টা হাত ফাঁকা, এটাই 3টা হাত ফাঁকা, এটাই কোনো হাত ফাঁকা নাই, 2টা হাত ফাঁকা আছে বলে এটা উত্তর হবে। আশা করি তোমরা মনে হয় এটা বুঝতে পেরেছো যে 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলকটা কি। এরপরে আসো অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত কোনটা? আমরা জানি CnH2n হচ্ছে অ্যালকিন।
কেনের সংকেত CnH2n+2, অ্যালকাইনের সংকেত CnH2n-2, অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। এরপরেরটা 24 নম্বর, ভালো করে সবাই খেয়াল করো। CH3CN অণুতে কয়টি সিগমা বন্ধন আছে? একটু আগে আমরা শিখছি যে সিগমা বন্ধন বের করতে হয় কি করে, মোট পরমাণু বিয়োগ 1। সবাই মনোযোগ দাও, এখানে মোট পরমাণু কি, কার্বন 1টা, হাইড্রোজেন 3টা, 4টা, সি 1টা, 5টা, নাইট্রোজেন 6টা, 6টা থেকে 1 বাদ দিলে কত থাকে, 5টা। 5 দেখো কতেও আছে গতেও আছে, তখন আমি একটু গঠনটা আঁকাবো, খেয়াল করো। CH3CN, CH3CN কার্বন, ট্রিপল বন্ড নাইট্রোজেন, এবং আমরা জানি একটা সিগমা আর বাকিগুলো পাই হয়, তাহলে এখানে পাই আছে বাকি 2টা, এখানে পাই আছে 2টা, আর সিগমা হচ্ছে সূত্র দিয়ে বের করছি কয়টা, 5টা। তো এটার উত্তর হবে 5 এবং 2। তাহলে আমরা সিগমা বন্ধন বের করার সূত্র কি বের করেছি ভাইয়া আপু, মোট পরমাণু বিয়োগ 1, আর পাই বন্ধন হচ্ছে গঠন রেখে বের করব। ঠিক আছে, সবাই আমার সাথে একটু রিক্যাপ করবা, ঠিক আছে, সবাই আমার সাথে রিক্যাপ করবা। সেটা হচ্ছে যদি কোথাও, সবাই একটু মনোযোগ দাও, যদি কোথাও সিঙ্গেল ও থাকে, সিঙ্গেল, ভালো করে, যদি কোথাও সিঙ্গেল মানে কি এক, যদি কোথাও সিঙ্গেল ও থাকে, সিঙ্গেল ওতে এই এস উচ্চারণ আছে, তাকে বলে নাইট্রোসো, নাইট্রোসো, স আছে এস, এস। যদি কোথাও সিঙ্গেল ও থাকে তার নাম হচ্ছে নাইট্রোসো। যদি কোথাও ডাবল ও থাকে, অক্সিজেন 2টা, তার নাম নাইট্রো। ভালো করে সবাই একটু আমার সূত্রটা বলো, যদি সিঙ্গেল ও থাকে নাইট্রোসো, আর ডাবল ও থাকলে নাইট্রো। যদি কোথাও কু কু, যদি কোথাও COO কু কু থাকে তাকে বলে অ্যানহাইড্রাইট। আমি আবার বলি, যদি কোথাও সিঙ্গেল ও থাকে তাকে বলা হয় অ্যানহাইড্রাইট। যদি কোথাও সিঙ্গেলও থাকে নাইট্রোসো, যদি কোথাও ডাবলও থাকে নাইট্রো, আর যদি কোথাও কু কু থাকে, যদি কোথাও কু কু থাকে COO, তখন তাকে বলা হয় অ্যানহাইড্রাইট। সবাই একটু খেয়াল করো, আমরা একটু বোর্ডে যাই। কি, ইথানোয়িক অ্যানহাইড্রাইটের সংকেত কি? তাহলে আমরা বলছি COO থাকবে, COO দেখো এখানে CO মাঝখানে অন্য কিছু চলে আসছে, এখানে শুধু মাঝখানে ও, কিন্তু এটা দেখো COO আছে, COO থাকলে এটা কি হবে, অ্যানহাইড্রাইট। তাহলে পরীক্ষায় আসে অ্যানহাইড্রাইট সংকেত কি, যে কোনো অ্যানহাইড্রাইট আসলেই সূত্র একটাই, COO কু কু। সবাই একটু কমেন্ট করো তো, COO অ্যানহাইড্রাইট, সবাই একটু কমেন্ট করো। আমরা সূত্র শিখছিলাম কি, সিঙ্গেল ও থাকলে নাইট্রোসো এস, ডাবল ও থাকলে নাইট্রো, আর কু কু থাকলে হচ্ছে অ্যানহাইড্রাইট। তাহলে সবাই একটু কমেন্ট করো, সিঙ্গেল ও নাইট্রোসো, ডাবল ও নাইট্রো, আর কু কু থাকলে অ্যানহাইড্রাইট। ঠিক আছে, এরপরে আমরা জানি সবচেয়ে অগ্রগণ্যমূলক কোনটা, জৈব অ্যাসিড সবচেয়ে অগ্রগণ্যমূলক, এটা আমরা সবাই জানি। অ্যামাইড, অ্যামাইড থেকে 3টা অবজেক্টিভ আসতে পারে ভাই, আমরা একটু খেয়াল করি, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কি, সবাই খেয়াল করো, আমরা জানি COOH এটা হচ্ছে জৈব অ্যাসিড। এখন এই COOH কে যদি আমি ভাঙি, ভাঙলে হয় C উপরে O, এখানে OH, জৈব অ্যাসিড মূলকটা হচ্ছে এরকম। এখন একটু খেয়াল করো ভাই আপু, আমি এই OH এর এইখানে যদি অন্য কিছু বসাই, OH এর এখানে অন্য কিছু বসাবো, লাইক কিরকম, আমি ক্লোরিন বসাইতে পারি, তখন সংকেত হয়ে যাবে COCl। OH এর এখানে আমি NH2 বসাতে পারি, হয়ে যাবে CONH2। আমি কি বুঝাইতে পারতেছি? আবার এরকম হইতে পারে COOR। দেখো আগে ছিল জৈব অ্যাসিড এবং খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ, এই জৈব অ্যাসিড থেকে আমি এইগুলো তৈরি করতে পারি, এগুলোকে বলা হয় অ্যাসিড জাতক, এবং এটা পরীক্ষায় আসছে। নিচের কোনটা অ্যাসিড জাতক? সবাই একটু কমেন্ট করবা। অ্যাসিড জাতক হচ্ছে এই 3টা, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড, এস্টার। তাহলে অ্যাসিড জাতক তাহলে কি, জৈব অ্যাসিড থেকে তৈরি হয়েছে, COCl অ্যাসিড ক্লোরাইড, CONH2 অ্যাসিড অ্যামাইড, আর এস্টার। সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো যে অ্যাসিড জাতক কারা, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো। তাহলে আমরা একটু পড়ছিলাম কি, অ্যামাইড, অ্যামাইড একটা অ্যাসিড জাতক, অ্যামাইডের কার্যকরী মূলক কোনটা হবে, CONH2। ভেরি গুড,
নাইট্রাইল বা সায়ানাইডের কার্যকরী মূলক CN, এটা আমরা সবাই জানি। নাইট্রাইল বা সায়ানাইডের কার্যকরী মূলক কোনটা? CN। এই যে 29 নম্বর, সবাই একটু বলো তো নাইট্রোসো, সবাই কমেন্ট করবা। নাইট্রোসো সিঙ্গেলও নাকি ডাবলও? সবাই কমেন্ট করো তো। নাইট্রোসো সবাই কমেন্ট করো, সিঙ্গেলও নাকি ডাবলও? 29 নম্বর উত্তর কোনটা হবে? সবাই কমেন্ট করো। 29 নম্বর উত্তর কোনটা হবে? সিঙ্গেলও। সিঙ্গেলও হলে সরি আসবে আবার, সমস্যা নেই। সিঙ্গেলও হলে ANO, ঠিক আছে। এরপরে আমরা আসো নিচের কোন যৌগে পাই বন্ধন আছে? পাই বন্ধন মানে কি? আমরা জানি বেনজিনের গঠন কিরকম, এরকম একটা বেনজিন বলয় দিই, বেনজিন বলয় দিয়ে এই এরকম, এটা হচ্ছে পাই বন্ধন আছে। তাহলে পাই বন্ধন যুক্ত যৌগ কোনটা? বেনজিন। আমরা সবাই জানি নিচের কোনটায় পাই বন্ধন আছে, পাই বন্ধন যুক্ত কোনটা? বেনজিন। আশা করি আমরা এটা বুঝেছি, ঠিক আছে। এরপরে আমরা পরের পেজে যাই। আমরা এগুলো লাইভ অভ্যাস যদিও পড়াইছি, তবে আমি আরেকবার রিক্যাপ করলাম, কেন? এক ক্লাসের মধ্যে সবগুলো হয়ে যাচ্ছে। এরপর খেয়াল করো, সবাই খেয়াল করো, আমরা সমানও পড়বো, ঠিক আছে। সমানও আমরা একটু মেন মানে বেসিক পড়ে আসি, তারপরে আমরা আবার এই কোশ্চেন সলভ করবো। সবাই একটু খেয়াল করো। তুমি জানো যদি কোথাও ভালো করে বুঝো, কয়েকটা অবজেক্টিভ আমরা শিখবো। যদি কোথাও প্রোপানন বিউটানন, সবাই একটু মনোযোগ দাও। তুমি যদি কোথাও শুধু প্রোপানন অবলিক বিউটানন এরকম দেখো, প্রোপানন বা বিউটানন এরা দুইজনই কি ভাইয়া? এরা হচ্ছে কিটোন। এরা কি? কিটোন। কিটোন থেকে আসছে কিটো। কিটোন থেকে কি আসছে? কিটো। কিটোর ভাইকে, কিটোর ভাই ইনল। তাহলে কিটো ইনল বলে একটা সমাণু আছে, যার আরেক নাম হচ্ছে টোটোমারিজম। এর আরেক নাম কি ভাইয়া? টোটোমারিজম। এখন যদি পরীক্ষায় আসে যে প্রোপানন আর বিউটানন এরা কি সমাণু দেখাবে, উত্তর অবশ্যই হয় কিটোইনল দেখাবে, নয় টোটোমারিজম দেখাবে। তাহলে আমাদের যদি পরীক্ষায় আসে নিচের কোনটা টোটোমারিজম দেখায়, অনলি দুইটা, প্রোপানন বিউটানন। নিচের কোনটা কিটোইনল দেখায়, নিচের কোনটা কিটোইনল দেখায়, সেটাও প্রোপানন আর বিউটানন। তাহলে যদি পরীক্ষায় আসে কে কোন সমাণু দেখাবে, আমরা জিজ্ঞেস করলে কিটোইনল দেখাবে কে? প্রোপানন আর বিউটানন। এই একটা অবজেক্টিভ আমরা শিখলাম। এরপরে আরেকটা জিনিস শিখবো, খেয়াল করো। আমরা জানি বেনজিন বলয়, আমি আসলে বইয়ে আসবো। বেনজিন বলয়, বেনজিন বলয়ে উপরে যদি CH3 থাকে, তুমি কি জানো এইটা আর এই অবস্থানকে অর্থ বলে, এই 4 নম্বর অবস্থানকে প্যারা বলে, আর এই 3 আর 5 নম্বর অবস্থানকে মেটা বলে। যদি কোনো বেনজিন বলয় হয় অর্থ মেটা প্যারা, অর্থ মেটা প্যারা, 3টা সমাণু হতে পারে। সবাই কমেন্ট করো বেনজিন বলয়ে, বেনজিন বলয়ে কয় সমাণু? বেনজিন বলয়ে 3 সমাণু। বেনজিন বলয়ে কয় সমাণু? বেনজিন বলয়ে 3 সমাণু, ঠিক আছে। বেনজিন বলয়ে 3 সমাণু। এরপরে আরেকটা অবজেক্টিভ আসে, সেটা কি? C3H8O C3H6O, কার্বন সংখ্যা 3 থাকলে সেখানেও 3 সমাণু। আমাদের দুটো অবজেক্টিভ শিখলাম। যদি কোথাও কার্বন সংখ্যা 3 দেখো C3H8O, কার্বন সংখ্যা 3 দেখো C3H6O, সেখানেও 3 সমাণু। বেনজিন বলয় অর্থ প্যারা মেটা, এখানেও 3 সমাণু। তাহলে আমরা শিখলাম প্রোপানন বিউটানন এটা থাকলে কয় সমাণু? এটা হচ্ছে কিটো ইনল সমাণু। যদি বলা হয় কার্বন সংখ্যা 3 C3H6O C3H8O, এটাও 3 সমাণু। আর যদি বলা হয় বেনজিন বলয় অর্থ প্যারামেটা, কয় সমাণু? 3 সমাণু। এরপরে আরেকটা অবজেক্টিভ আছে, সবাই একটু মনোযোগ দিও প্লিজ, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অ্যালকিন। ভালো করে, অ্যালকিন এর মাঝে দ্বিবন্ধন। অ্যালকিনের মাঝে যদি দ্বিবন্ধন থাকে, সবাই একটা সূত্রটা লিখো, অ্যালকিনের একদম মাঝখানে দ্বিবন্ধন থাকে সে হচ্ছে জ্যামিতিক সমাণু। অ্যালকিনের একদম মাঝখানে যদি থাকে জ্যামিতিক বা সিস ট্রান্স,
জ্যামিতিক বা সিস ট্রান্স। তাহলে আমি তিনটা সূত্র লিখলাম আবার। প্রোপানন, বিউটানন, এটা হচ্ছে কিটো ইনল সমাণু বা টোটোমারিজম। যদি কোথাও বেনজিন থাকে 3 সমাণু, যদি কোথাও C3 থাকে 3 সমাণু। অ্যালকিনের মাঝখানে দ্বিবন্ধন থাকলে জ্যামিতিক বা সিস ট্রান্স। কেমন ভাই দেখো একটু, বিউটিন অ্যান্ড বিউট মানে কয় কার্বন? 4 কার্বন, 4-এর একদম মাঝখান কত? 2, বিউটিন 2। হেক্সিন, হেক্সিন মানে কয় কার্বন? 6 কার্বন, 6-এর ঠিক মাঝখান কত? অর্ধেক 3, হেক্সিন 3। এরকম থাকে তাহলে সেটা জ্যামিতিক বা সিস ট্রান্স সমাণু। আবার লেখো, অ্যালকিনের মাঝখানে দ্বিবন্ধন থাকলে জ্যামিতিক বা সিস ট্রান্স। সবাই একটু কমেন্ট করো, অ্যালকিনের মাঝখানে মাঝখানে দ্বিবন্ধন থাকলে জ্যামিতিক বা সিস ট্রান্স সমাণু। সবাই একটু কমেন্ট করো। এবার আমরা একটু কোশ্চেনটা সলভ করি। খেয়াল করো, তাহলে আমাদের C6, আমরা জানি C6 মানে কি? বেনজিন বলয়। তাহলে খেয়াল করো, C6 মানে কি? বেনজিন বলয়। তাহলে বেনজিন বলয়ে কয়টা সমাণু হবে? তাহলে বেনজিন বলয়ে কয়টা সমাণু হবে? সবাই একটু কমেন্ট করো। বেনজিন বলয়ে 3টা সমাণু হবে। ঠিক আছে, এটা গেল। আমি আসবো, সবগুলো স্লাইড আমি পড়াবো, সমস্যা নেই। আচ্ছা, একটা স্লাইড কি বাদ গেছে? আমাদের এক আপু কমেন্ট করছে একটা স্লাইড বাদ গেছে। ও আচ্ছা, সরি আপু, আমাদের একটা স্লাইড মনে হয় বাদ গেছে, পরে আছে হয়তো। স্লাইড দেওয়ার সময় একটা স্লাইড পড়ে গেছে, আমি দেখাচ্ছি একটু পরে, সমস্যা নেই। ওকে, এরপরে দেখো অ্যালকেনের সাধারণ সংকেত। আমি ওই স্লাইডটা পরে হয়তো লাস্টে আছে। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। কিটো ইনল সমাণু বলতো 49 নম্বর কি হবে? সবাই একটু কমেন্ট করো। 49 নম্বর কি হবে? সবাই একটু কমেন্ট করো। গুড। কিটো ইনল বললে আমরা শিখছি প্রোপানন আর বিউটানন, এটা আমরা শিখছি। এরপরে আসো, নিচের কোনটি টারশিয়ারি অ্যালকোহল? টারশিয়ারি মানে কয় ডিগ্রি ভাই আপু? 3 ডিগ্রি। আমরা কি বলছি? যে কয়টা আর থাকবে সেই কয় ডিগ্রি? 3 ডিগ্রি মানে 3টা আর থাকবে। আর কিউব দেখো কই আছে? আর কিউব এইখানে আছে। তাহলে 3টা মিথাইল মূলক আছে বলে এটা টারশিয়ারি অ্যালকোহল। আমরা মনে হয় বুঝাতে পেরেছি। ঠিক আছে। বেনজিন বলয় বলতো, বেনজিন বলয়, বেনজিন বলয় থাকলেই কয় সমাণু হবে? বেনজিন বলয় থাকলেই কয় সমাণু হবে? 3 সমাণু হবে। বেনজিন বলয় থাকলেই কয় সমাণু হবে? বেনজিন বলয় থাকলেই 3 সমাণু হবে। সবাই মনোযোগ দাও। আগের দিন মনে হয় ভাইয়া এই পর্যন্ত পড়িয়েছিল। আমরা একটু ঠান্ডা মাথায় পড়বো এখন থেকে। সবাই একটু আমার কথাগুলো শুনবা। আমরা প্রথমে বেসিক পড়বো, তারপরে আমরা কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, আমরা 50 নম্বর কোশ্চেন থেকে আজকে পড়া। সবাই একটু মনোযোগ দাও। ঠিক আছে ভাইয়া আপু, আমরা শুরু করি। সবাই মনোযোগ দাও। 5টা মিনিট আমি একটু মনোযোগ আকর্ষণ করছি সবার। 1 নম্বর তাকাও, সবাই একটু দেখো। দেখো Na+, এটাকে বলা হয় সোডিয়াম আয়ন। একটু মনোযোগ দাও। Mg2+, একে বলে ম্যাগনেসিয়াম আয়ন। Al3+, অ্যালুমিনিয়াম আয়ন। NH4+, অ্যামোনিয়াম আয়ন। খেয়াল করো, যতগুলো প্লাস চার্জ আছে সবার নামের লাস্টে আম কথা আছে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, অ্যামোনিয়াম। কার্বনের পরে যখন প্লাস চার্জ দেব, কার্বনিয়াম, ভালো করে যত প্লাস চার্জ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম, কার্বনের পরে প্লাস চার্জ দিলে কি বলে? কার্বনিয়াম। গুড। আর যদি কার্বনের পরে মাইনাস চার্জ দেয় তখন তাকে বলে কার্বানায়ন। খুব অবজেক্টিভ, মনোযোগ দাও। তাহলে আবার বলি, কার্বনিয়াম, কার্বানায়ন। কার্বনের পরে যখন প্লাস চার্জ থাকবে কার্বনিয়াম, কার্বনের পরে মাইনাস চার্জ থাকলে কার্বানায়ন। এন্ড পরীক্ষায় এদের স্থায়িত্ব আসে। কিরকম স্থায়িত্ব আসে পরীক্ষায়? আসে 1 ডিগ্রি কার্বানায়ন, 2 ডিগ্রি কার্বানায়ন, 3 ডিগ্রি কার্বানায়ন। এর স্থায়িত্ব কত? কোনটা আগে কোনটা পরে? অথবা 1 ডিগ্রি কার্বনিয়াম, 2 ডিগ্রি কার্বনিয়াম, 3 ডিগ্রি কার্বনিয়ামের স্থায়িত্ব বের করো। এখন আমরা একটু শিখি। আর একটা আর থাকলে আমরা জানি 1 ডিগ্রি, আমরা জানি R2 থাকলে কার্বনের পরে সেটা হচ্ছে 2 ডিগ্রি, আমরা জানি R3 থাকলে কার্বনের পরে সেটা হচ্ছে কি 3 ডিগ্রি।
আবার সেম যে প্লাস চার্জ দিতাম, 1 ডিগ্রি কার্বনিয়াম প্লাস চার্জ দিলে 2 ডিগ্রি কার্বনিয়াম প্লাস চার্জ দিলে 3 ডিগ্রি কার্বনিয়াম। এখন স্থায়িত্ব যখন আসবে সবাই একটু মনোযোগ দাও, আমরা একদম ম্যাজিক একটা রুলস দেখাবো, জীবনেও আর ভুল হবে না। সবাই একটু খেয়াল করো, তাকাও। আমরা লিখলাম কার্বানায়ন, সবাই আবার একটু খেয়াল করো, সবাই একটু মনোযোগ দাও। কার্বানায়ন, আমি একটু ভেঙে লিখলাম কার্বানায়ন, উচ্চারণ ভেঙে লিখলাম কার্বনায়ন, ভেঙে লিখলাম কি কার্বানায়ন। এই 1 মানে হচ্ছে 1, কার্বনায়নের ক্ষেত্রে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। 1 ডিগ্রি মানে কি একটা আর সি মাইনাস, 2 ডিগ্রি মানে কি R2 সি মাইনাস, 3 ডিগ্রি মানে কি R3 সি মাইনাস। যদি বলা হয় কার্বানায়নের স্থায়িত্ব, তাহলে কি কার্বানায়ন 1 2 3, কার্বানায়ন 1 2 3। সবাই কি টেকনিকটা বুঝছো? কার্বানায়ন 1 2 3। তুমি যদি একটু বুঝে থাকো তাহলে একটু ওয়াও দাও তো, যদি জীবনে এটা প্রথমবার শিখে থাকো। ঠিক আছে, তাহলে কার্বনিয়াম বললে কি হবে? কার্বনিয়াম এর উল্টা, কার্বনিয়াম বললে 3 2 1, এটা পরীক্ষায় আসে। কার্বানায়ন এবং কার্বনিয়াম, তাহলে সবাই একটু বুঝছো কিনা একটু কমেন্ট করো তো, যে কার্বানায়নের স্থায়িত্ব আর কার্বনিয়ামের স্থায়িত্ব। কার্বানায়ন 1 2 3 আর কার্বনিয়াম হবে 3 2 1। সবাই কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করো। সবাই কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও। তাহলে আমরা শিখব নিচের কোনটা কার্বনায়ন, মাইনাস চার্জ থাকবে, মাইনাস চার্জ এটা তো প্লাস চার্জ, এখানে কোনোটাই মাইনাস চার্জ নাই, এইটা এই মাইনাসটা নিচে নেমে গেছে, ঠিক আছে, এই মাইনাসটা উপরে হবে, তাহলে কার্বনায়ন। এবার আসো নিচের দিকে 57 এবং 58, খেয়াল করো। তাহলে আসো কার্বনায়ন 1 1 2 3, তাহলে 1 আর R2 R3, এইটা উত্তর। কার্বনায়ন 1 হবে, তাহলে আগে একটা আর, তারপর 2টা আর, তারপর 3টা আর। আমি কি তোমাকে বুঝাইতে পেরেছি? আচ্ছা, কার্বনিয়াম ঠিক তার উল্টা, 3টা আর, 2টা আর, 1টা আর, কিন্তু এইখানে কোনোটাই এরকম নাই এবং এটা ভুল আছে, তাহলে এটার কোশ্চেনটাই ভুল আছে, এটা সলভ করার দরকার নাই। এই কোশ্চেনটা হবে হচ্ছে R3 সবার আগে, তারপরে R2, তারপর হবে R। আর আমরা জানি কার্বনায়ন 1 2 3 আর কার্বনিয়াম 3 2 1। আমি মনে হয় তোমাদের বুঝাইতে পেরেছি, এরকম করে কেউ কোনোদিন বুঝাবে না ইনশাল্লাহ, ঠিক আছে, গ্যারান্টি। এরপর এখান থেকে আর তেমন কিছু লাগবে না, আমরা দ্বিতীয় পার্টে যাই, ঠিক আছে। সবাই একটু খেয়াল করো, আমরা সবাই জানি ইলেকট্রোফাইল কারা আর নিউক্লিওফাইল কারা। আমরা কতদিন ভাইয়া শিখাইছিল, আমি আবার একটু বলি, AlCl3 BF3, AlCl3 BF3, এরা দুইজন ইলেকট্রোফাইল, এরা দুইজন কি ইলেকট্রোফাইল। আর বাকি যা আছে, বাকি যা কিছু নেগেটিভ চার্জ, বাকি যা কিছু নেগেটিভ চার্জ, নেগেটিভ মানে কি ইলেকট্রন যুক্ত, মুক্ত ইলেকট্রন যুক্ত, তাহলে বাকি যা কিছু নেগেটিভ চার্জ এবং মুক্ত ইলেকট্রন যুক্ত সব হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে সবাই এটা স্ক্রিনশট নিয়ে রাখো, ইলেকট্রোফাইল কারা? AlCl3 আর BF3, AlCl3 BF3, এ দুটো হচ্ছে ইলেকট্রোফাইল। আর বাকি যা কিছু আছে নেগেটিভ চার্জ এবং ইলেকট্রন যুক্ত, তারা হচ্ছে নিউক্লিওফাইল। সবাই এটা খাতায় লিখে রাখো। তাহলে আমরা একটু দেখি নিচের কোনটা ইলেকট্রোফাইল, নিচের কোনটা নিউক্লিওফাইল, খেয়াল করো। তাহলে আমরা একটু দেখি নিচের কোনটা ইলেকট্রোফাইল, তাহলে সরি কিভাবে কি হয়েছে এটা দেখো, নিচের কোনটা ইলেকট্রোফাইল, তাহলে আমরা বললাম দুইটা, AlCl3 আর BF3 ইলেকট্রোফাইল, আর বাকি যা নেগেটিভ চার্জ আর মুক্ত ইলেকট্রন নিউক্লিওফাইল। তাহলে অ্যামোনিয়াতে মুক্ত জোড় আছে, এখানে মুক্ত জোড় আছে, এখানে মুক্ত জোড় আছে, তাহলে নিউক্লিওফাইল। এরপরেরটা নিচের নিচের কোনটি ইলেকট্রোফাইল, তাহলে আমরা বলছি কি AlCl3
আর BF3, নিচের কোনটি ইলেকট্রোফাইল? AlCl3 BF3, তাহলে 56 নম্বর গ উত্তর হবে। আমি আশা করি বুঝাইতে পারছি। তাহলে এরপরে কি কোনটা হবে? এটা হবে BF3। এখান থেকে আর তেমন কিছু লাগবে না। এরপরে আমরা পরবর্তী অবজেক্টিভে যাই, খেয়াল করো সবাই। সেটা হচ্ছে হাকেল তত্ত্ব। তো আমরা সবাই জানি হাকেল তত্ত্ব মানে কি? 4n+2 থাকবে, যেখানে n এর মান হচ্ছে চক্র। n এর মান কি? চক্র। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে 1 চক্র এরকম, সরি n এর মান যদি 2 হয় তাহলে তাকে 2 চক্র বলে। 2 চক্র উদাহরণ হচ্ছে কোনটা? ন্যাপথালিন। n এর মান যদি 3 হয় তাহলে সেটা 3 চক্র। 3 চক্র কোনটা? এ একটা উপরে একটা, এটাকে বলে অ্যানথ্রাসিন। এটাকে কি বলে? অ্যানথ্রাসিন। অবজেক্টিভ আসে n এর মান 3 হলে তাকে কি বলে? অ্যানথ্রাসিন। n এর মান 3 হলে তাকে কি বলে? অ্যানথ্রাসিন। তাহলে আমরা একটু খেয়াল করি কোনটা হাকেল নীতি অনুসারে। তাহলে আমরা একটু নিচের দিকে যাই, দাঁড়াও 1 মিনিট। কি হলো? আসছে, সমস্যা নেই, আসবে। এক মিনিট ওয়েট করো, আসবে। হ্যাঁ, এই বোর্ডও ভয় পেয়ে গেছে বুঝছো আমাদের জৈব যৌগের ক্লাস দেখে। ওকে, এই কই আসুক। আজকে একটু ডিস্টার্ব দিচ্ছে কারণ অনেক বড় স্লাইড তো, এই জন্য মনে হয়। আমরা দেখি কত নম্বরে গেছিলাম? 53 নম্বর। ঠিক আছে, আসো। সরি, এখানে এই তো এইটা। তাহলে আমরা খেয়াল করি অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিনে ভাইয়া n এর মান কত হবে? অ্যানথ্রাসিনে n এর মান হবে 3। তাহলে আমরা একটু খেয়াল করি n এর মান যদি 3 হয়, এরকম কেন করতেছে? n এর মান যদি 3 হয় তাহলে আমরা জানি 4n+2, তার মানে হচ্ছে 4 × 3 + 2 সমান 3 × 4 12 + 2 সমান 14। আমি মনে হয় তোমাদের বুঝাইতে পারছি যে অ্যানথ্রাসিনের ক্ষেত্রে সঞ্চারণশীল পাই ইলেকট্রন কোনটা হবে? সঞ্চারণশীল পাই ইলেকট্রন হবে 14টা। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? সেই স্লাইডটা এরকম কেন করে? দাঁড়াও একটু, দাঁড়াও, আগেই তো ভালো ছিল। ওকে, এরপরে তাকাও, সবাই খেয়াল করো। এই যৌগটিতে সঞ্চারণশীল ইলেকট্রন সংখ্যা কত? এটা একটা অ্যারোমেটিক যৌগ এবং আমরা জানি অ্যারোমেটিক যৌগে n = 1, কারণ একটা চক্র আছে। এখানে কয়টা চক্র আছে? একটা চক্র আছে। তাহলে 4 × n+2, 1 এর মান বসাই দিলে 4 + 2 = 6। এটার উত্তর হবে কত? 6। সবাই কি এটা বুঝতে পেরেছো? অ্যানথ্রাসিনে ভাই বলয়, আচ্ছা হ্যাঁ আমার ভুল হয়েছে, অ্যানথ্রাসিনে বলয় পাশাপাশি হয়, ঠিক। এরপরে আসো অপ্রতিসম। ভাইয়া সবাই একটু খেয়াল করো, অপ্রতিসম, প্রতিপাশে মানে সমান, প্রতিপাশে, প্রতিসম প্রতিপাশে সমান, অপ্রতিসম মানে প্রতিপাশে অসমান। খেয়াল করো তো, এ পাশেও 2টা হাইড্রোজেন, এ পাশেও 2টা হাইড্রোজেন সমান সমান আছে, এখানেও একটা হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন সমান সমান আছে, এখানে একটা হাইড্রোজেন সমান সমান আছে। কিন্তু এটাই দেখো, দ্বিবন্ধনের এক পাশে হাইড্রোজেন একটা, আরেক পাশে হাইড্রোজেন 2টা, সমান না। তাই এটাই হবে অপ্রতিসম অ্যালকিন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ। নিচের কোনটা অপ্রতিসম? তাহলে অপ্রতিসম মানে কি? যেখানে হাইড্রোজেন অসমান থাকবে। এটা গ নম্বর উত্তর হবে। আমরা মনে হয় বুঝাতে পেরেছি, ঠিক আছে। এরপরে আমরা একটু নিচের দিকে যাই, আরেকটা অবজেক্টিভ এইটা। ন্যাপথালিনে আমরা জানি ন্যাপথালিন হচ্ছে n এর মান কত ভাই? 2। তাহলে 4n+2 সমান কত? 4 × 2 + 2। তাহলে 4 × 2 = 8 আর 2 কত হবে? 10। তাহলে ন্যাপথালিনে n এর মান যদি 2 হয় তাহলে সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? 10টা হবে। এটা আমরা সবাই মোটামুটি পারি। এরপরে
নিচের কোনটি বেনজিন বলয়ে অর্থপ্যারা নির্দেশক? সবাই একটু আমরা স্লাইডে যাই, খেয়াল করো, আমরা খুবই সূক্ষ্মভাবে তোমাকে মনে রাখাই দেব। সবাই একটু তাকাও, এটা সবাই স্ক্রিনশট নিয়ে রাখবা। অর্থপ্যারা, যে অর্থপ্যারা মানে কোন কোন অবস্থান? অর্থ মানে 2, প্যারা মানে 4 আর 6, যে অর্থপ্যারা মানে 2, 4, 6 অবস্থান। আর মেটা, মেটা মানে কত? 3,5 অবস্থান, এটা পরীক্ষায় আসে। এরপরে অর্থপ্যারা মিন্স কি? সিঙ্গেল বন্ড। অর্থপ্যারা মিন্স কি? সিঙ্গেল বন্ড। মেটা মিন্স কি? ডাবল বন্ড। অর্থপ্যারা মানে কি? 2, 4, 6 অবস্থান, সিঙ্গেল বন্ড। আর মেটা মিন্স কি? ডাবল বন্ড। অর্থপ্যারা আবার 2 রকম আছে, একটা হচ্ছে সক্রিয়কারী, অর্থপ্যারা সক্রিয়কারীও আছে, নিষ্ক্রিয়কারীও আছে। আর মেটা সবসময়ই নিষ্ক্রিয়কারী। অর্থপ্যারা সক্রিয়কারীও আছে, নিষ্ক্রিয়কারীও আছে, মেটা সবসময় নিষ্ক্রিয়কারী। অর্থপ্যারা নিষ্ক্রিয়কারী কোনটা? হ্যালোজেন, ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন, এই 3টা। আর মেটা নিষ্ক্রিয়কারী কোনটা? ডাবল বন্ড, NO2, CHO, CN, এগুলো। আর বাদ বাকি সব অর্থপ্যারা সক্রিয়কারী। সবার একটু স্ক্রিনশট নিয়ে রাখো তো, সবার একটু স্ক্রিনশট নিয়ে রাখো দ্রুত। সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো প্লিজ। স্ক্রিনশট নেওয়া হলে লেখো ভাইয়া ডান। স্ক্রিনশট নেওয়া হলে ভাইয়া লেখো তো ডান। স্ক্রিনশট নেওয়া হলে লেখো ডান, কমেন্ট করবা, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি বন্ড OH, যে বন্ড OH, এখানে সিঙ্গেল বন্ড, আর সিঙ্গেল বন্ড থাকলে সে অর্থপ্যারা। বন্ড NHH সব সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড হলে সে অর্থপ্যারা। বন্ড C ট্রিপল বন্ড N, ট্রিপল বন্ড বা ডাবল বন্ড থাকলে সে হচ্ছে মেটা। বন্ড N দ্বিবন্ধন O, নিচে আর একটা O, ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকলে মেটা। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এবার আমরা একটু কোশ্চেন সলভ করি, খেয়াল করো। তাহলে নিচের কোন মূলকটি বেনজিন বলয়ে অর্থপ্যারা? অর্থপ্যারা বললে আমরা দেখো তো, খেয়াল করো কি, অর্থপ্যারা কিন্তু আবার 2 রকম ছিল, সক্রিয়কারী, নিষ্ক্রিয়কারী। অর্থপ্যারার মধ্যেই হ্যালোজেনগুলো কিন্তু আছে, কিন্তু এরা কিন্তু নিষ্ক্রিয়কারী, কিন্তু একক বন্ধন। তাহলে এটা উত্তর হবে নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক? উত্তর হচ্ছে ব্রোমিন। ব্রোমিন নিষ্ক্রিয়কারী কিন্তু অর্থপ্যারা নির্দেশক। এরপরে নিচের কোনটি বেনজিন বলয়ে মেটা নির্দেশক? মেটা নির্দেশক মানে কি? ডাবল বন্ড থাকবে, এখানে সিঙ্গেল বন্ড বাদ, এখানে সিঙ্গেল বন্ড বাদ। সালফারের সাথে অক্সিজেন, ভাইয়া তুমি কি জানো সালফার অক্সিজেন ডাবল বন্ড দিয়ে যুক্ত হয়? সালফারের সাথে অক্সিজেন ডাবল বন্ড দিয়ে আছে, তাই এটা মেটা নির্দেশক। এরপরেরটা, নিচের কোনটা বেনজিন বলয় সক্রিয়কারী মূলক? দেখো এই কোশ্চেনটা আমরা সলভ করি। বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, সক্রিয়কারী মূলকে এখানে অক্সিজেন ডাবল বন্ড দিয়ে আছে, মেটা। এখানে সায়ানাইড ট্রিপল বন্ড আছে, মেটা। এখানে CHO অক্সিজেন ডাবল বন্ড দিয়ে থাকবে, মেটা, কিন্তু এখানে সিঙ্গেল বন্ড আছে, আর সিঙ্গেল বন্ড মানে সক্রিয়কারী, এটা আমরা বুঝেছি। এরপরে আমরা পরেরটা পড়ব, নিচের কোনটা বেনজিন বলয়ে অর্থপ্যারা নির্দেশক? তাহলে এখানে অক্সিজেন দেখো ডাবল বন্ড দিয়ে থাকে, এখানে অক্সিজেন কিভাবে থাকে? ডাবল বন্ড দিয়ে থাকে। অক্সিজেন কিভাবে থাকে? ডাবল বন্ড দিয়ে থাকে। কিন্তু লাস্টেরটা ভাই খেয়াল করো, NH, দেখো এই জায়গাটা আমরা জুম করি, বন্ড নাইট্রোজেন, উপরে হচ্ছে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, এ পাশে কার্বন সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড যদি যেহেতু আছে, এটা অর্থপ্যারা নির্দেশক। আমি কি তোমাদের বুঝাইতে পারতেছি? চেষ্টা করতেছি যেন তোমরা সহজে বুঝো। এরপরে নিচের দিকে আসো, বেনজিন বলয়ে নাইট্রোমূলক। এখন নাইট্রোমূলক মানে কি? নাইট্রোজেন ডাবল বন্ড দিয়ে আছে ভাই আপু, তাহলে ডাবল বন্ড দিয়ে যখন থাকবে, আমরা জানি ডাবল বন্ড মানে মেটা নির্দেশক, আর মেটা মানে কি? 3 আর 5, তাহলে এটার উত্তর হবে 3 নং। ঠিক আছে,
এরপরে 68 নম্বর, অ্যারোমেটিক বলয় সক্রিয়কারীমূলক কোনটা? অ্যারোমেটিক বলয় সক্রিয়কারীমূলক, খেয়াল করো সক্রিয় মানে কি? সিঙ্গেল বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে, এইগুলো সক্রিয়কারী। কিন্তু এটাই দেখো, নাইট্রোজেনের সাথে অক্সিজেন ডাবল বন্ড, কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড, এখানে কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড, এখানে CHO অক্সিজেন ডাবল বন্ড, কিন্তু এটাতে দেখো সবগুলো সিঙ্গেল বন্ড, ও বন্ড H এ একটা, আর মিথাইল CCC এইগুলো হাইড্রোজেন সব সিঙ্গেল বন্ড। আমি করি মনে হয়, আশা করি তোমাদের বুঝাইতে পারছি নিচের কোনটা অর্থপ্যারা নির্দেশক, নিচের কোনটা মেটা নির্দেশক, নিচের কোনটা সক্রিয়কারী, নিচের কোনটা নিষ্ক্রিয়। এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, সবাই এটা স্ক্রিনশট নিয়ে রাখো, সবাই স্ক্রিনশট নিয়ে রাখো যে অর্থপ্যারা 2, 4, 6 অবস্থান সিঙ্গেল বন্ড। এটা কি করে? এটা দুই রকম হতে পারে, সক্রিয়কারী আর নিষ্ক্রিয়কারী। যে অর্থপ্যারা কিন্তু নিষ্ক্রিয়কারী কোনটা? ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন। মেটা সবসময় নিষ্ক্রিয়কারী, দ্বিবন্ধন থাকবে, ত্রিবন্ধন থাকবে, আর বাদ বাকি সব অর্থপ্যারা কিন্তু সক্রিয়কারী। আশা করি সবাই এটা বুঝছো। আমরা অনেক কিছু পড়ে ফেলছি, একটু 1 মিনিট একটু দম নিয়ে নাও। আমরা এখন বিক্রিয়া পড়াবো, জৈব যৌগের যত বিক্রিয়া আমরা এখন পড়াবো, এবং বিশ্বাস করো আমার এই বিক্রিয়া কথাগুলো শোনার পরে তোমার কাছে জৈব যৌগ এত সহজ হবে, এত সহজ হবে, এত সহজ হবে, তুমি মনে করবা ওয়াও, ক্লাস তো এরকমই করা। সবাই মনোযোগ দাও, ঠিক আছে? খেয়াল করো, কয়েকটা জিনিস আমি একটু শিখাবো। যারা আমাদের অফলাইন ক্লাস করেছো তারা সবাই এটা জানো, যারা অফলাইন ক্লাস করতে পারো না বা যারা দূর দূরান্তে আসো তাদের জন্য সবাই একটু মনোযোগ দাও, আমি শিখাই দিচ্ছি, সবাই একটু মনোযোগ দাও, ঠিক আছে? সবাই একটু খেয়াল করো, সবাই মনোযোগ দিও। যদি তাকাও, যদি জৈব যৌগে কার্বন কার্বন বন্ধন থাকে, তাহলে যদি জৈব যৌগে কার্বন কার্বন বন্ধন থাকে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া, ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়। যদি জৈবে কার্বন অন্য মৌল বন্ধন থাকে, ভালো করে খেয়াল করো, কার্বন অন্য মৌল বন্ধন থাকে তখন সে নিউক্লিওফিলিক বিক্রিয়া। সবাই একটু মনোযোগ দাও, 3টা মিনিট একটু আমার সাথে টাইম দাও, এবং দেখবা এটার পরে তোমার কাছে এত সহজ হবে যে বলবে এ কেউ শিখায় নাই। কার্বন অন্য মৌল থাকে, নিউক্লিওফিলিক বিক্রিয়া। এখন নিউক্লিয়াসের বাংলা কি? কেন্দ্র। নিউক্লিওফিলিকের আরেক নাম কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। খেয়াল করো, যদি কোনো জৈব যৌগে কার্বন কার্বন বন্ধন থাকে ইলেকট্রোফিলিক বিক্রিয়া, কার্বন অন্য মৌল থাকে নিউক্লিওফিলিক বিক্রিয়া। যদি কোথাও একক বন্ধন থাকে, একক বন্ধনের এরকম সিঙ্গেল একটা দাগ, তাহলে সেটা প্রতিস্থাপন বিক্রিয়া। যদি কোনো যৌগে একক বন্ধন থাকে তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া, আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে সংযোজন বিক্রিয়া। সবাই একটু স্ক্রিনশট নাও তো, সবাই একটু স্ক্রিনশট নাও। ব্যতিক্রম বেনজিন, আমি বুঝাই দেব ব্যতিক্রম কোনটা, বেনজিন। সবাই স্ক্রিনশট নাও, সবাই এটা স্ক্রিনশট নাও দ্রুত। স্ক্রিনশট নিয়ে লেখো ডান, স্ক্রিনশট নিয়ে লেখো ডান দ্রুত। ঠিক আছে, এখন সবাই একটু দেখো যে কার্বন কার্বন বন্ধন থাকলে ইলেকট্রোফিলিক বিক্রিয়া, কার্বন অন্য মৌল থাকলে নিউক্লিওফিলিক বিক্রিয়া, একক বন্ধন থাকলে প্রতিস্থাপন, দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে সংযোজন। একটু খেয়াল করো আমাদের কত সহজ একটা যৌগ। খেয়াল করো, CH2 দ্বিবন্ধন CH2 এই একটা যৌগ। এখানে দেখো কার্বন কার্বন বন্ধন আছে, আর কার্বন কার্বন বন্ধন থাকলে কোন বিক্রিয়া দেখাবে? ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেখাবে, ফিক্সড। যদি কোথাও CH3Br ব্রোমিন মানে অন্য একটা মৌল, হাইড্রোকার্বনের বাইরের মৌল, যে কার্বন অন্য মৌল যদি থাকে তাহলে কোন ফিলিক বিক্রিয়া? নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। যেহেতু একক বন্ধন আছে এটা কি বিক্রিয়া হবে? প্রতিস্থাপন বিক্রিয়া হবে। তো সবাই যদি রিক্যাপ করো, কার্বন কার্বন বন্ধন করলে ইলেকট্রোফিলিক, কার্বন অন্য মৌল হলে নিউক্লিওফিলিক, একক বন্ধন থাকলে কি হবে? প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিবন্ধন ত্রিবন্ধন হলে কি হবে? সংযোজন বিক্রিয়া। তাহলে একটু খেয়াল করো তো, আমরা সৃজনশীল করি। এই যে দেখো, হ্যালোজেনো অ্যালকেন 69 নম্বর, হ্যালোজেনো অ্যালকেন কার্বনের সাথে অন্য মৌল আছে না, এক্স হ্যালোজেন, অন্য মৌল হলে এটা কোন ফিলিক হবে? সবাই কমেন্ট করো তো 69 নম্বরটা।
69 নম্বর সবাই একটু কমেন্ট করো। হ্যালোজেন ও অ্যালকেন এর প্রতিস্থাপন বিক্রিয়া কোনটা হবে? সবাই একটু কমেন্ট করো। 69 নম্বর কমেন্ট করো, কোনটা হবে? অন্য মৌল থাকলে কি হবে? নিউক্লিওফিলিক হবে। 69 নম্বর কি উত্তর হবে? নিউক্লিওফিলিক। আমি সবগুলো পড়াবো, একটু টাইম দাও, বিক্রিয়াগুলো একটু কঠিন, আমি সবগুলো তোমাকে পড়াই দেব। এবার আসো এইটা 75 নম্বর CH2Br অন্য মৌল আছে। অন্য মৌল যখন থাকবে, অন্য মৌল থাকলে কি বলছিলাম? নিউক্লিওফিলিক, বাংলায় বলছিলাম কেন্দ্রাকর্ষী। আর একক বন্ধন থাকলে কি? প্রতিস্থাপন। তাহলে বলো তো এটা কোনটা উত্তর হবে? 75 নম্বর কোনটা উত্তর হবে? সবাই একটু কমেন্ট করো। 75 নম্বর কোনটা হবে? সবাই একটু কমেন্ট করো। সবাই কমেন্ট করো 75 নম্বর কোনটা হবে? সবাই কমেন্ট করো 75 কোনটা হবে? কমেন্ট করতে যাও, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। তাহলে আমরা এটা সবাই স্ক্রিনশট নিয়ে রেখো, ঠিক আছে? ওকে, এরপরে আমরা পরবর্তী অবজেক্টিভে যাই। ভেরি গুড। মুনতাসির বি 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 বি, এত বিবি হলে সমস্যা তো। দেখাও, আমরা একটা সিস্টেম দেখাই, সবাই মনোযোগ দিবা। এটা দেখলেই দাগাবো। একটা পয়েন্ট সবাই লিখে রাখো, ঠিক আছে? পয়েন্ট দিয়ে 1 নম্বর লেখো, যদি কোথাও CaC2 দেখি তাহলে উত্তর হবে অ্যাসিটিলিন। আমি বুঝাই দিচ্ছি, অ্যাসিটিলিন। যদি কোথাও আয়রন নল দেখো, আয়রন নল থাকলে ওই কোশ্চেনের উত্তর অবশ্যই কি তৈরি হবে? বেনজিন। এটা ফিক্সড ভাই, চোরাই বুদ্ধি শিখাই দিচ্ছি। যদি কোথাও PD আর BaSO4 দেখো তাহলে উত্তর অবশ্যই হবে অ্যালকিন। আমার সাথে যা, আমি খুব সহজ করে তোমার শেখাই দেব। যদি কোথাও ZnHg দেখো উত্তর অবশ্যই অ্যালকেন। পাশে লেখো সমকার্বন। যদি কোথাও শুষ্ক ইথার দেখো অবশ্যই উত্তর অ্যালকেন দ্বিগুণ কার্বন। যদি কোথাও সোডা লাইম, মানে NaOH যোগ C হবে সোডা লাইম দেখো, তাও অবশ্যই অ্যালকেন, এক কার্বন কম। সবাই একটু স্ক্রিনশট নাও তো ভাইয়া আপু, সবাই একটু স্ক্রিনশট নাও, সবাই একটু স্ক্রিনশট নাও। দেখো এটা খুব সুন্দর একটা ম্যাজিক বা চোরাই বুদ্ধি। তুমি কোনো কোশ্চেনে যদি CaC2 দেখো তাহলে উত্তর অবশ্যই তার অ্যাসিটিলিন হবে, না হলে পরীক্ষা বাদ দিয়ে ফেচুর বেরোয় আসবা। যদি কোনো কোশ্চেনে আয়রন নল দেখো তার উত্তর অবশ্যই অবশ্যই বেনজিন হবে। যদি কোথাও PD আর BaSO4 দেখো অবশ্যই অবশ্যই উত্তর হবে অ্যালকিন। যদি ZnHg দেখো অবশ্যই সেখানে অ্যালকেন হবে, কিন্তু সমকার্বন। যে শুষ্ক ইথার দেখো অ্যালকেন দ্বিগুণ কার্বন, আর সোডা লাইম দেখলে অ্যালকেন এক কার্বন কম। ঠিক আছে, স্ক্রিনশট ডান। এটা আমরা দেখি কি আছে, খেয়াল করো। আমরা একটু উপরের দিকে যাই, সবাই একটু মনোযোগ দাও এইখানটায় ভালো করে। এই কোশ্চেনে তুমি কোশ্চেনে PD আর BaSO4 দেখছো, কোশ্চেন কি তোমার দেখার দরকার নাই, শিহাব ভাইয়া বলছে এর মানে এটার উত্তর হবে অ্যালকিন। এখন বলো তো 74 নম্বরের উত্তর কোনটা হবে? সবাই কমেন্ট করো তো। 74 নম্বর উত্তর কোনটা হবে? সবাই কমেন্ট করো। আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। তুলিপ দেবনাথ, আমি বুঝাই দেব।
তাহলে তুমি কোশ্চেনে দেখছো পিডি আর BaSO4 আছে, পিডি আর BaSO4 আছে মানে সেখানে অবশ্যই উত্তর হবে অ্যালকিন। তাহলে ৭৪ নম্বরে অ্যালকিন কোনটা তাহলে একটু বলো তো, সবাই কমেন্ট করো ৭৪ অ্যালকিন কোনটা, উত্তর হচ্ছে এইটা। তাহলে ৭৪ উত্তর হচ্ছে এইটা। আমি সবগুলো দেখাই দেবো, টাইম দাও। এরপরে আসো, আমি বলছিলাম NaOH আর CaO এটা থাকলে অবশ্যই হবে অ্যালকেন, এক কার্বন কম, সেখান থেকে এক কার্বন কমের কোনো সুযোগ নাই, এটার উত্তর হবে অ্যালকেন। এটার উত্তর কি হবে অ্যালকেন। আমি মনে হয় বুঝাইতে পারছি, বুঝছো সবাই? ওকে, আমি ৭৪ গেল। তারপরে আমরা একটু উপরের থেকে দেখে আসি, সৃজনশীল তো আমরা বললাম তো, আমি একটু যেহেতু বইয়ে সাজানো নাই আমরা একটু করে আসছি। তাকাও 12 নম্বর আর 14 নম্বর, সরি এইটা 12 নম্বর, খেয়াল করো 12 নম্বর শুষ্ক ইথার আছে। বলো তো শুষ্ক ইথারে আমরা কি উত্তর বলেছিলাম, সবাই একটু কমেন্ট করো তো। শুষ্ক ইথারে কি হয়েছিল, শুষ্ক ইথারে কোনটা হবে, করো দেখি পারো কিনা। শুষ্ক ইথারে কি ছিল সবাই একটু কমেন্ট করো। 12 নম্বর, সরি আবার কি হলো, কি ভয় পেয়ে গেছে সবাই একটু 12 নম্বরটা করো। 12 নম্বর কই রে ভাই, 12 শুষ্ক ইথার থাকলে কি হয়েছিল বলো তো, শুষ্ক ইথার থাকলে বলছিল অ্যালকেন ডাবল কার্বন। কি বলেছিলাম, অ্যালকেন, দেখো শুষ্ক ইথার থাকলে অ্যালকেন দ্বিগুণ কার্বন। তাহলে আমার এখানে শুষ্ক ইথার আছে, তাহলে দ্বিগুণ কার্বন, তাহলে এখানে 1 2 3 3 কার্বন, দ্বিগুণ 3-এর ডবল কোনটা 6, তাহলে হচ্ছে 6 কার্বনের অ্যালকেন হেক্সেন। এটাকে বলা হয় উডস বিক্রিয়া। এটাকে কি বিক্রিয়া বলা হয়, উডস বিক্রিয়া। আশা করি তোমরা এটা বুঝছো। এবার আমরা একটু সৃজনশীল যাই, সবাই একটু মনোযোগ দাও ভাইয়া আপু, আমি তোমার একটা জিনিস দেখাই, সবাই একটু মনোযোগ দাও। অনেকে বলছে ভাই আয়রন নলটা একটু বুঝাই দেন, আমি বুঝাই দিচ্ছি তোমাদের, সমস্যা নেই, আমি সব তোমাদের বুঝাই দেবো, টাইম দাও। যারা আজকে অফলাইন ক্লাস করেছে তারা জানো, আমি দেখাই দিছি, আমি আবার একটু দেখাই দিই। তারা HSC 17 ব্যাচ, তারা 1 মিনিট, এই তো যারা বই আছে সিকিউতে দেখো, এই অবজেক্টিভটা অনেক সময় আসে CaC2, CaC2 থাকলে আমরা কি বলছি, তার উত্তর অবশ্যই কি হবে অ্যাসিটিলিন। এখানে P কি হবে অ্যাসিটিলিন। যদি কোনো কোশ্চেনে আয়রন নল থাকে, ভাই তোমার জানার দরকার নাই আগে কি আছে, এই আয়রন নল থাকলে সেটার উত্তর কি হবে বেনজিন। আয়রন নল থাকলে উত্তর কি হবে বেনজিন। পিডি আর BaSO4 থাকলে কি হবে অ্যালকিন। এই CaC2 থাকলে কি হবে অ্যাসিটিলিন। পিডি আর BaSO4 থাকলে কি হবে অ্যালকিন ফিক্সড। CaC2 থাকলে কি হবে অ্যালকিন অ্যাসিটিলিন। আর আয়রন নল বা আয়রন চিহ্ন থাকলে কি হবে বেনজিন। যদি কোনো কোশ্চেনে তুমি দেখো যে CaC2 আছে, আমার সাথে সবাই একটু আবার বলো, যদি কোনো কোশ্চেনে CaC2 দেখি তাহলে CaC2 দেখি অ্যাসিটিলিন, আয়রন নল থাকলে বেনজিন, পিডি আর BaSO4 থাকলে অ্যালকিন, ঠিক আছে। জিঙ্ক অ্যামালগাম থাকলে অ্যালকেন সমকার্বন, শুষ্ক ইথার থাকলে অ্যালকেন দ্বিগুণ কার্বন, সোডা লাইম থাকলে অ্যালকেন এক কার্বন কম। আমি মনে হয় তোমাদের বুঝাইতে পেরেছি শর্টকাট টেকনিক দিয়ে, যা যা লাগবে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমরা আবার একটু MCQতে যাই, ঠিক আছে। আমরা যেটা পড়ছিলাম সেখানে একটু যাই, সবাই মনোযোগ দাও। সবাইকে এটা বুঝছো, সবাই কি বুঝছো? বুঝলে একটু জানো তো ভাইয়া যে জি ভাইয়া বুঝছি। সবাই একটু বুঝলে কমেন্ট করো জি ভাইয়া বুঝেছি। সবাই বুঝলে একটু কমেন্ট করো জি ভাইয়া বুঝছি। 75 গেল। এবার আসো 76 নম্বর। 76 নম্বর এস্টার। এস্টারের আর্দ্র বিশ্লেষণ করলে কি হয়? আমরা জানি অ্যাসিড আর অ্যালকোহল, সবাই জানো কুহ আর উহ, কি বললাম কুহ আর এই। যারা যারা ক্লাস করছো লাউডে দিও না, এমনি কানের কাছে শোনো, না তোমার পাশে বাবা মা শুনলে কবে কী সব অশ্লীল শব্দ শেখাচ্ছে।
এই COOH কুহ আর উহ, কুহ আর উহ মিলে কি হয় কুর। কুর মানে কি এস্টার। তাহলে এস্টার যদি ভাঙি, এস্টার ভাঙলে কি হবে কুহ হবে আর উহ হবে। তাহলে খেয়াল করো এস্টারের আর্দ্র বিশ্লেষণ করলে কোনটা কোনটা হবে। সবাই একটু ৭৬ নম্বর কমেন্ট করো তো কি হবে। ৭৬ নম্বর কমেন্ট করো কি হবে। ওকে ৭৬ নম্বর কমেন্ট করো কি হবে। ওকে, এরপরে আমরা আসো গ্রিগনাট বিকারক। গ্রিগনাট বিকারকে আমরা একটু শিখি। আমরা সবাই জানি RMGX কে গ্রিগনাট বিকারক বলে, সবাই মনে হয় মোটামুটি এটা জানো এবং আমরা এটা অনেকবার পড়ছি বা আমাদের ইন্টারেস্ট স্যার অনেকবার পড়াইছে যে RMGX যোগ HCHO মানে ফর্মালডিহাইড হলে কয় ডিগ্রি অ্যালকোহল হয় 1 ডিগ্রি। RMGX যোগ RCHO অন্য যে কোনো অ্যালডিহাইড হলে কত ডিগ্রি অ্যালকোহল হয় 2 ডিগ্রি অ্যালকোহল। আর RMGX এর সাথে যোগ কিটোন যদি হয় CH3CO CH3 যদি হয় কিটোন হলে কয় ডিগ্রি অ্যালকোহল হয় 3 ডিগ্রি অ্যালকোহল। সবাই এটা লিখে রাখো, সবাই লিখে রাখো। তাহলে RMGX এ 3টা, ফর্মালডিহাইড হলে 1 ডিগ্রি অ্যালকোহল, RCHO হলে 2 ডিগ্রি অ্যালকোহল আর কিটোন হলে 3 ডিগ্রি অ্যালকোহল। আমরা সবাই এটা পারি। সবাই আমরা একটু দেখি যে RCHO তাহলে কত হবে 2 ডিগ্রি অ্যালকোহল। যদি এখানে HCHO হতো তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল হতো আর কিটোন হলে 3 ডিগ্রি অ্যালকোহল হতো। এরপরে যারা আমার অনলাইন অফলাইন ক্লাস আগের ক্লাসে করেছো, আজকে গতদিন আমরা সবাই একটা সূত্র শিখলাম। সবাই যারা করণে মনোযোগ দাও। আমাদের সূত্রটা হচ্ছে SN123 পোলার। কি সূত্র? SN123 পোলার। আরটা হচ্ছে SN211 সবল জটিল ছাতা। SN211 সবল জটিল ছাতা। যারা ক্লাস করো নাই তারা স্ক্রিনশট নিয়ে রাখো। SN123 পোলার, SN123 পোলার আর SN211 সবল জটিল ছাতা। মানে কি ভাই একটু বুঝিয়ে দেন। সেটা হচ্ছে SN1 বিক্রিয়া, 2 মানে 2 ধাপে ঘটে, 3 মানে 3 ডিগ্রি হ্যালাইড দেখায়, 3 মানে 3 ডিগ্রি হ্যালাইড দেখায় আর পোলার মানে পোলার দ্রাবকে ঘটে। তাহলে SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য চাইছে। SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য, SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে, 3 ডিগ্রি হ্যালাইড আগে দেখায়, পোলার দ্রাবকে ঘটে। সবাই একটু কমেন্ট করো তো SN123 পোলার, SN123 পোলার। SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে, 3 ডিগ্রি হ্যালাইড আগে দেখায়, পোলার দ্রাবকে ঘটে। সেম SN211, SN2 বিক্রিয়া 1 ধাপে ঘটে। কয় ধাপে ঘটে ভাই? 1 ধাপে ঘটে। 211 1 ডিগ্রি হ্যালাইড আগে দেখায়। সবল মানে সবল নিউক্লিওফাইল SN2, জটিল অবস্থা তৈরি হয় SN2, ছাতার মতো মডেল হয় SN2। আমরা যদি সূত্রটা মনে রাখতে পারি আমাদের সব পড়া হয়ে যায়। পরীক্ষা যদি আসে সবাই একটু কমেন্ট করো SN123 পোলার। সবাই কমেন্ট করো SN123 পোলার, SN211 সবল জটিল ছাতা, সবল জটিল ছাতা। আমি কি তোমারে বুঝাইতে পেরেছি? SN1 SN2 সবাই একটু কমেন্ট করে স্ক্রিনশট নিয়ে রাখো। SN123 পোলার, SN211 সবল জটিল ছাতা। সবার সাথে বলো SN123 পোলার, SN211 সবল জটিল ছাতা, সবল জটিল ছাতা। যদি পরীক্ষায় আসে ভাইয়া মনোযোগ দাও, আমি সৃজনশীল পড়াই দিচ্ছি যে SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য লেখো। তাহলে আমরা লিখবো SN1 এক আণবিক বিক্রিয়া, 2-3 মানে 2 ধাপে ঘটে, 3 ডিগ্রি হ্যালাইড আগে দেখায়, পোলার পোলার দ্রাবকে ঘটে। আর SN2 গুলো SN1 এ হবে না, তাহলে সবল অবস্থা হবে না, জটিল অবস্থা হবে না, ছাতার মতো মডেল হবে না। যদি বলা হয় SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য লেখো, SN211
টু বিক্রিয়া, 1 মানে 1 ধাপে ঘটে, 1 মানে 1 ডিগ্রি হ্যালাইড আগে দেখায়, সবল নিউক্লিওফাইলে হয়, জটিল অবস্থা তৈরি হয়, ছাতার মতো মডেল হয়। তোমরা কি জিনিসটা বুঝতে পেরেছো? বুঝলে একটু কমেন্ট করো জি ভাইয়া বুঝেছি, বুঝলে একটু কমেন্ট করো জি ভাইয়া বুঝেছি। তাহলে SN1 বিক্রিয়া কয় ধাপে? তাহলে 1 2 3, তাহলে 2 ধাপে ঘটে হচ্ছে SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে। SN1 বিক্রিয়া কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে। আর SN2 সবল জটিল ছাতা, এটা মনে হয় আমরা পড়েছি। ঠিক আছে, আশা করি তোমরা এটা আরেকবার ক্লাস যখন করবা তখন সহজ হয়ে যাবে। এরপরে আরেকটা অবজেক্টিভ, সবাই একটু খেয়াল করো, যারা অফলাইন ক্লাস করছিল তারা জানো O3 মানে ওজনীকরণ। আমি সবগুলো পড়াচ্ছি তো একটু টাইম লাগছে, কিন্তু এর বাইরে আর কিচ্ছু আসবে না, বিশ্বাস করো, এর বাইরে বেসিক আর কিচ্ছু নাই। ওজনীকরণ এখন মনে রাখবা, দ্বিবন্ধন ওজনীকরণে কি পড়াইছিলাম বলো তো? দ্বিবন্ধন আচ্ছা কি করতেছি আমি, সরি আমার একটু ভুল হয়েছে বানানটা। দ্বিবন্ধন ওজনীকরণে অ্যালডিহাইড মনে আছে? আমি ক্লাসে পড়াইছিলাম আজকে দিনের বেলা, কালকে। দ্বিবন্ধন ওজনীকরণে অ্যালডিহাইড, ত্রিবন্ধন ওজনীকরণে জৈব অ্যাসিড, ত্রিবন্ধন ওজনীকরণে জৈব অ্যাসিড। আর কি ছিল? বেনজিন আর অ্যাসিটিলিন, দুইটা, বেনজিন আর অ্যাসিটিলিন ওজনীকরণে গ্লাইকজাল, CHO বন্ড CHO, বাংলায় বলে গ্লাইকজাল। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও তো ভাই, বোনরাও নাও, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। ওজনীকরণে এর বাইরে আর কিচ্ছু লাগবে না, ওজনীকরণে এর বাইরে কিচ্ছু লাগবে না, সবাই একটু লিখে রাখো। কি? দ্বিবন্ধন ওজনীকরণে অ্যালডিহাইড, ত্রিবন্ধন ওজনীকরণে জৈব অ্যাসিড, আর অ্যালডিহাইড আর কিটোন, ঠিক আছে, অনেক সময় কিটোনও দেয়। আর বেনজিন অ্যাসিটিলিনে হচ্ছে গ্লাইকজাল। সবাই একটু স্ক্রিনশট নাও তো, স্ক্রিনশট নিয়ে বলো জি ডান। স্ক্রিনশট নিয়ে পরে এগুলো নোট করো, আমি বলছি, দাঁড়াও, স্ক্রিনশট নিয়ে লেখো ডান। লিখছো? তাহলে যদি পরীক্ষায় আসে খেয়াল করো, CH2 দ্বিবন্ধন CH2, এই যৌগ ওজনীকরণে কি তৈরি হবে? এই যেখানে দ্বিবন্ধন এইখানে ভেঙে অ্যালডিহাইড হবে, এ পাশে 1 কার্বনের অ্যালডিহাইড, এ পাশে আরেক কার্বনের অ্যালডিহাইড, HCHO HCHO এরকম। তাহলে সবাই একটু ওজনীকরণটা আমরা একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করো। আমি একটু পরীক্ষা যদি আসে, দেখো CH3, সবাই একটু দেখো, বন্ড CH2 বন্ড CH, দ্বিবন্ধন CH2 যোগ O3 ওজনীকরণ বলছে। তো আমি তোমাকে শিখিয়ে দিছি দ্বিবন্ধনের ওজনীকরণে কি তৈরি হয়? অ্যালডিহাইড বা কিটোন বা অ্যালডিহাইড। তাহলে এইখানে একটা দ্বিবন্ধন আছে, তাহলে দ্বিবন্ধন ভেঙে কি তৈরি হবে? অ্যালডিহাইড। তাহলে এই জায়গাটা আমি ভাঙলাম, ভাঙলে এ পাশে 1 2 3, 3 কার্বন, 3 কার্বনের অ্যালডিহাইড CH3 CH2 CHO, আর এই পাশে 1 কার্বন, 1 কার্বনের অ্যালডিহাইড HCHO। ওজনীকরণ শেষ। দেখো ওজনীকরণ কত সহজ। আবার এটা দেখো, CH3 CH দ্বিবন্ধন CH বন্ড CH3, দ্বিবন্ধনের ওজনীকরণে কি হয়? অ্যালডিহাইড হয়। তাহলে মাঝখান থেকে ভাঙলাম, ভাঙলে কি হবে? অ্যালডিহাইড CH3 CHO CH3 CHO। আমি কি তোমাকে বুঝাইতে পারছি ওজনীকরণ? ওজনীকরণে দ্বিবন্ধন ভাঙলে কি তৈরি হয়? অ্যালডিহাইড তৈরি হয়। তুমি কি এটা বুঝছো? যারা নতুন তারা বলো তো বুঝছো কিনা। আমি আবার বলি, যেখানে দ্বিবন্ধন থাকবে ওইখানে ভেঙে দেব, ভেঙে দিয়ে অ্যালডিহাইড বানাই দেব দ্বিবন্ধন। আর যদি ত্রিবন্ধন হয় তাহলে অ্যাসিড বানাই দেব। কিরকম ভাইয়া? খেয়াল করো, পরীক্ষায় আসছে CH3 C ট্রিপল বন্ড CH যোগ O3 ওজনীকরণ করব, ত্রিবন্ধন। তাহলে ত্রিবন্ধনের ওজনীকরণ করলে কি হবে? অ্যাসিড হবে। এই পাশে 2 কার্বন আছে, 2 কার্বনের অ্যাসিড কোনটা? CH3 COOH, আর 1 কার্বন HCOOH। তাহলে ত্রিবন্ধনের ওজনীকরণে অ্যাসিড হয়। আর বেনজিন,
বেনজিনের যদি ওজনীকরণ করো C6H6, বেনজিনে হয় CHOC বন্ড OHC, বা এভাবে সোজা করেও লিখতে পারো CHO বন্ড CHO, এটা খাঁটি বাংলায় বলে গ্লাইঅক্সাল। আমি কি তোমাকে বুঝাইতে পেরেছি? সবাইকে একটু বলো তো। জি ভাইয়া বুঝেছি। বেনজিন আর অ্যাসিটিলিন বা ইথাইন, অ্যাসিটিলিন বা ইথাইন, সবাই যদি বোঝো একটু কমেন্ট করো তো। জি ভাইয়া বুঝেছি, ভেরি গুড। তাহলে আমরা একটু ওজনীকরণ দেখি। খেয়াল করো 80 নম্বর, সবাই একটু খেয়াল করো 80 নম্বর আমরা একটু ওজনীকরণ করি। এক্স যৌগ, সবাই দেখো এক্স যৌগ ভালো করে বুঝো। O3 ওজনীকরণ করছি, ওজনীকরণ করে মিথানেল আর প্রোপানেল হয়েছে, মানে অ্যালডিহাইড হয়েছে। তাহলে বলো তো অ্যালডিহাইড হবে দ্বিবন্ধন না ত্রিবন্ধনে? দ্বিবন্ধনে। আর দ্বিবন্ধন মানে সেটা অ্যালকিন, তাইলে এই বিউটাইন অ্যালকাইন হবে না, বিউটাইন অ্যালকাইন হবে না, অ্যালকিন হবে। অ্যান্ড বিউটিন 1 নাকি বিউটিন 2? তা ভাই খেয়াল করো, এই প্রোপানাল মানে কয় কার্বন? 3 কার্বন। আর মিথানল মানে কয় কার্বন? 1 কার্বন। 1 আর 3-এর মাঝখানে ভাঙছে মানে 1 আর 3-এর মাঝখানে বন্ড থাকবে, সেই হিসাবে বিউটিন 1 হবে। এরপরে OHC CHO গ্লাইঅক্সাল, তা আমরা বলছি একটু আগে বেনজিন আর অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন মানে কোনটা? ইথাইন, এদের ওজনীকরণে গ্লাইঅক্সাল হবে। আমি কি তোমাকে ওজনীকরণ ক্লিয়ার করতে পেরেছি? আশা করি ওজনীকরণ তুমি যে এতদিন না বুঝতা এখন তুমি সহজে বুঝে ফেলবা, ঠিক আছে? এরপরে দুটো মুখস্থ পড়া আছে ভাই। স্যালিসাইলিক ক আছে, কতে হচ্ছে কোপ বিক্রিয়া, এটা মুখস্থ পড়া। স্যালিসাইলিক অ্যাসিড কোপ বিক্রিয়া। আর স্যালিসালডিহাইড বললে রাইমার টাইম্যান বিক্রিয়া, মুখস্থ করতে হয় ভাই, এটা কিন্তু বোঝার কিছু না, বিজ্ঞানের নাম। স্যালিসাইলিক ক আছে, কতে কোপ বিক্রিয়া, স্যালিসালডিহাইড রাইমার টাইম্যান বিক্রিয়া, ঠিক আছে? এরপরে মনে রাখবা অ্যামিন, অ্যামিনে সবসময় 2, 1, 3, অ্যামিনে সবসময় খাদ ধর্ম বললে 2, 1, 3, 2 মানে কি R2, 1 মানে কি একটা আর 3 মানে কি R3, R2 কই আছে? এইটাই, তারপরে একটা R3। অ্যামিনে সবসময়ের জন্য সূত্র কি? 2, 1, 3। তাহলে সবাই একটু কমেন্ট করো তো, অ্যামিনের সবসময় কি? 2, 1, 3। অ্যামিনের সবসময় কি? 2, 1, 3, মনে থাকবে? ওকে। এরপরে একটা অবজেক্টিভ আমি যদি সবাইকে জিজ্ঞেস করি, সবাই খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। আমরা যেহেতু দ্রুত যাচ্ছি, তোমরা বুঝতে পারতেছো আশা করি, আমি সহজ ভাষায় বলতেছি। দেখো আমরা জানি CH4 মিথেন, C2H6 ইথেন, C3H8 প্রোপেন, সবাই এটা জানো, মিথেন ইথেন প্রোপেন। যদি বলি অ্যালকিন, মিথিন, এই মিথিন কি কোথাও আছে আল্লাহর দুনিয়ায়? নাই। অ্যালকিনের প্রথম সদস্য C2H4, তারপরে C3H6, কিন্তু মিথিন কিন্তু নাই। অ্যালকাইনে যাও, মিথাইন, এরাম জিনিস জীবনে কেউ দেখো নাই। 2 নম্বরটা আছে C2H2, C3H4। আমাদের কথা হচ্ছে 1 কার্বনের অ্যালকিন সম্ভব না। কি বললাম? 1 কার্বনের অ্যালকিন সম্ভব না, এটা আমি বোঝাতে চাচ্ছি। 1 কার্বনের অ্যালকিন সম্ভব না। তাহলে খেয়াল করো আমাদের যে 86 নম্বর MCQটা, ভালো করে সবাই একটু কোশ্চেনটা বোঝো। এটা কোনো বিক্রিয়া না, এটা জাস্ট তোমার IQ টেস্ট করছে। কিভাবে IQ টেস্ট করছে একটু খেয়াল করো। নিচের কোন অ্যালকোহলটি নিরোধিত হয়ে অ্যালকিন তৈরি করতে পারে না? তা প্রথমটাই দেখো 1 কার্বন আছে, তা 1 কার্বন থেকে জীবনে অ্যালকিন হয়? এটাই 2 কার্বন আছে, 2 কার্বন থেকে অ্যালকিন হয়। 3 কার্বন আছে, অ্যালকিন হয়। 4 কার্বন আছে, অ্যালকিন হয়। কিন্তু 1 কার্বন থেকে জীবনে অ্যালকিন হয় না। 1 কার্বন থেকে যেহেতু জীবনে অ্যালকিন হয় না, উত্তর হবে 1 কার্বনটা। নিচের কোন অ্যালকোহলটি থেকে অ্যালকিন হয় না?
আমরা একটু আগে বললাম 1 কার্বনের অ্যালকিন মিথিন জীবনে হয় না, তাই 1 কার্বনেরটা উত্তর হবে। আশা করি বুঝাতে পেরেছি। এরপরে দেখো ফরমালিন কি, তো আমরা সবাই জানি 40% অ্যালডিহাইড আর 60% পানি, মানে 40% মিথানল এবং 60% পানি, এটা হচ্ছে ফরমালডিহাইড। ফরমালিন কি, 40% মিথানল আর 60% পানি। সবাই মনে আশা করি এটা বুঝছো। এরপরে আমরা 88, 89 পড়ব। নিচের কোনটা কার্বিলামিন পরীক্ষা দেয়, এটা আমরা একটু পড়ব। সবাই একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। CHO একটা মূলক ভাইয়া, মূলকের পাশে যে কার্বন তাকে আলফা কার্বন বলে। তাহলে CHO এর পাশে যে কার্বন সেটা হচ্ছে আলফা কার্বন, আর এর সাথে যে হাইড্রোজেন থাকে তাকে আলফা হাইড্রোজেন বলে। তাহলে আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন তাকে বলে আলফা হাইড্রোজেন। এখন কথা হচ্ছে, আলফা কার্বন আলফা হাইড্রোজেন যদি দুটোই থাকে তাহলে সে দেবে অ্যালডল। ভালো করে বুঝো, একটা মূলক থাকবে, মূলকের পাশে একটা কার্বন থাকবে, সেই কার্বনের কোলে একটা হাইড্রোজেন থাকবে। আবার মূলকের পাশে একটা কার্বন থাকবে, এই পাশের কার্বনে একটা হাইড্রোজেন থাকবে, তাহলে অ্যালডল। আর যদি না থাকে, যদি দুটোই না থাকে তাহলে ক্যানিজারো। আমি আবার বলি, যদি কার্বনও থাকে হাইড্রোজেনও থাকে, দুটোই থাকলে অ্যালডল, আর যে কোনো একটা না থাকলে বা দুটোই না থাকলে সেটা হচ্ছে ক্যানিজারো। ভাই উদাহরণ দেন, খেয়াল করো। সবাই খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। দেখো CHO এটা একটা মূলক, মূলকের পাশে কোনো কার্বন নাই, যেহেতু একটা নেই তাহলে সেটা ক্যানিজারো। যে পরীক্ষায় আসে CCl3CHO, সবাই মনোযোগ দাও। মূলকের পাশে একটা কার্বন আছে কিন্তু কার্বনের মধ্যে হাইড্রোজেন নাই, যে কোনো একটা নাই, তাহলে সে ক্যানিজারো। আর দুটোই থাকতে হবে, কেমন ভাই? CH3CHO মূলকের পাশে একটা কার্বন আছে, কার্বনের কোলের মধ্যে হাইড্রোজেন আছে, তাহলে দুটোই থাকতে হবে। সবাই একটু কমেন্ট করো, দুটোই থাকলে অ্যালডল। সবাই কমেন্ট করো, দুটোই থাকলে অ্যালডল। যে কোনোটা না থাকলে ক্যানিজারো। সবাই কমেন্ট করো, দুটোই থাকলে অ্যালডল। সবাই কমেন্ট করো, দুটোই থাকলে অ্যালডল। যে কোনোটা না থাকলে ক্যানিজারো। সবাই কমেন্ট করো, দুটোই থাকলে অ্যালডল, যে কোনোটা না থাকলে ক্যানিজারো। সবাই কমেন্ট করো। আমরা বেশিক্ষণ নেব না, আমাদের আর 10-12 মিনিট লাগবে, প্রায় শেষ। সবাই কমেন্ট করো, দুটোই থাকলে অ্যালডল, যে কোনোটা না থাকলে ক্যানিজারো। তাহলে আমরা একটু দেখি নিচের কোনটা অ্যালডল বিক্রিয়া দেয়। অ্যালডল মানে কি, দুটোই থাকতে হবে। খেয়াল করো, তাহলে এটা মূলকের পাশে কার্বন আছে কিন্তু হাইড্রোজেন নাই, এটা হবে না। এটা মূলকের পাশে কার্বন নাই, একটা করে মিসিং হচ্ছে। এটা মূলকের পাশে কার্বন আছে, কার্বনের করে হাইড্রোজেন আছে, দুটোই আছে, এটা অ্যালডল। ঠিক আছে, এরপরে আসো, ক্যানিজারো বিক্রিয়া দেয় না মানে কি, অ্যালডল দেয়। তাহলে কি, মূলকের পাশে কার্বন আছে, কার্বনের মধ্যে হাইড্রোজেন আছে, তাহলে এটা অ্যালডল দেবে। এটা হচ্ছে মূলকের পাশে কার্বন আছে কিন্তু হাইড্রোজেন নাই, পাশে কার্বন নাই। আর লিখে রাখো, বেনজিন বলয় ক্যানিজারো। বেনজিন বলয় ক্যানিজারো। দেখো, বেনজিন বলয় ক্যানিজারো। ঠিক আছে, ভেরি গুড। এরপরে ইথানল আর ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। আবার ইথানল শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে সোডিয়াম। মৃদু অম্লধর্মী, আমরা জানি অ্যালকাইন 1 মৃদু অম্লধর্মী। অ্যালকাইন ট্রিপল বন্ড থাকবে, অ্যালকাইন 1 কি, মৃদু অম্লধর্মী। এ পর্যন্ত গেল। এরপরে এখান থেকে আর তেমন কিছু লাগবে না। বেনজিন বলা সবসময় ক্যানিজারো, ভাই মুখস্থ। 93, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি, মিথেন, এটা আমরা সবাই জানি। আর রান্নার সিলিন্ডারে এলপি গ্যাসে বিউটেন আর প্রোপেন। প্রাকৃতিক গ্যাস বা সিএনজি, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রাকৃতিক গ্যাস বা সিএনজির মূল উপাদান কি, মিথেন। প্রাকৃতিক গ্যাস বা সিএনজির মূল উপাদান
মিথেন। আর সিলিন্ডার গ্যাসে বা এলপিজি গ্যাসে বিউটেন আর প্রোপেন, বিউটেন আর প্রোপেন। ঠিক আছে, এরপরে আসো শনাক্তকরণ। তো শনাক্তকরণে আমরা সবাই জানি, আজকে আমরা ক্লাসে সুন্দর একটা শীট দিয়েছিলাম, ওইটা আমরা পড়তে হবে। এটা আমাদের একটু দ্রুত যাই। জৈব যৌগে অ্যালকোহল শনাক্তকরণে ধাতব সোডিয়াম ব্যবহার করা হয়, এটা আমরা সবাই জানি। এখন ভাই একটা অবজেক্টিভ প্যাচ লাগায় দেয়, শনাক্তকরণ আর পার্থক্যকরণ। ভাই একটু মনোযোগ দাও, শনাক্তকরণ আর পার্থক্যকরণ। শনাক্তকরণ বলে সোডিয়াম, আর পার্থক্যকরণ বললি লুকাস বিকারক। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বললি লুকাস বিকারক। আর শুধু অ্যালকোহল শনাক্তকরণ বললে সোডিয়াম, প্যাচ লাগাই দেয় কিন্তু। এরপরে টলেন বিকারকে যা আসবে সব অ্যালডিহাইড। কি বললাম? টলেন বিকারক থাকলেই উত্তর অ্যালডিহাইড। প্রোপানাল, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, এটাকেই বলা হয় টলেন বিকারক। এই টলেন বিকারক কোনটা? অ্যালডিহাইড। এরপরে হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে এই অ্যামোনিয়াযুক্ত সিলভার, অ্যালডিহাইড থাকলেই ভাই টলেন বিকারক, টলেন বিকারক থাকলে অ্যালডিহাইড। তাহলে আবার বলি, এটা জাত ভাই। অ্যালডিহাইড থাকলে টলেন বিকারক, টলেন বিকারক থাকলে অ্যালডিহাইড। টলেন বিকারক কি দিয়ে তৈরি? অ্যামোনিয়া আর সিলভার নাইট্রেট। যদি কোথাও অ্যামোনিয়া আর সিলভার নাইট্রেট থাকে উত্তর অ্যালডিহাইড। যদি কোনো কোশ্চেনে অ্যালডিহাইড থাকে তাহলে অ্যামোনিয়া সিলভার নাইট্রেট। এটা খুবই ইম্পর্টেন্ট। যদি এই কোশ্চেনটা মেন পরীক্ষায় না আসে, পরীক্ষা বাদ দিয়ে চলে আসবা যে পরীক্ষা কোশ্চেন হয় নাই। অ্যাক্রোলিন পরীক্ষা দিয়ে কোনটি শনাক্ত করা যায়? আমরা সবাই জানি গ্লিসারিন। তাহলে অ্যাক্রোলিন পরীক্ষা দিয়ে কি শনাক্ত করা যায়? গ্লিসারিন। এরপরে গ্লিসারিনের শনাক্তকরণ কি? অ্যাক্রোলিন 2 প্রোপিন 1 অ্যাল। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন HNO2। এটা মুখস্থ রাখতে হবে ভাই, HNO2 এটা একটু মুখস্থ রাখতে হবে। এটা আসলে বিক্রিয়া শেখার দরকার নাই। অসম্পৃক্ততার পরীক্ষা হচ্ছে ব্রোমিন পরীক্ষা আর বেয়ার পরীক্ষা। সরি, এই কি হলো? এটা বন্ধ হয়ে গেল, এও ভয় পাইছে। ঠিক আছে, আমাদের আর একটা আছে, সরো চলে আসছে, আমাদের প্রায় শেষ। এই তো, তাহলে অসম্পৃক্ততার পরীক্ষা কোনটা দিয়ে? ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তাহলে অসম্পৃক্ততা পরীক্ষা কোনটা? ব্রোমিন দ্রবণ পরীক্ষা। লুকাস বিকারক একটু আগে বলছি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা? লুকাস বিকারক। সবাই একটু মনোযোগ দাও। ফেনল, ফেনলের 3টা টেস্ট আছে ভাই, একটু পরীক্ষায় আসে। সর্বশেষ একটু লেখো, ঠিক আছে? এরকম ফেনল, ফেবল, সবাই একটু লেখো। ফেনল, ফেবল, সবাই লেখো। ফেনল, ফেবল, ফেনল, ফেবল। ফেতে হচ্ছে ফেরিক ক্লোরাইড, ফেতে হচ্ছে ফেরিক ক্লোরাইড। বতে হচ্ছে ব্রোমিন, আর লতে হচ্ছে লিবারম্যান। পরীক্ষায় আসে। ফেনলের কি কি পরীক্ষা আছে আমার সাথে সবাই বলো। ফেনল, ফেবল, ফেনল, ফেবল। ফেতে ফেরিক ক্লোরাইড, বতে ব্রোমিন, আর লতে লিবারম্যান। ফেনল, সবাই কমেন্ট করো তো। ফেনল, ফেবল। ফেরিক ক্লোরাইড কোনটা? বেগুনি। ফেরিক ক্লোরাইড কি রং দেয়? বেগুনি। এটা কি? হলুদ। এটা কি দেবে? হলুদ। আর এটা হচ্ছে বাংলাদেশের পতাকা। বাংলাদেশের পতাকা কিরকম জানো? প্রথমে হচ্ছে সবুজ, সবার ওপরে হচ্ছে সবুজ বাংলাদেশের পতাকা। এরপরে কি আছে? লাল। বাংলাদেশের পতাকা কেমন? তাহলে সবুজের পরে কি রং দেয়? লাল মাঝখানে। তারপরে আবার কি রং দেয়? আবার দেয় সবুজ। তাহলে সবাই একটু এটা স্ক্রিনশট নিয়ে রাখো, ভাই বোন সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। এটা ফেনল, ফেবল, সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো। আমাদের প্রায় শেষ। ফেনল, ফেবল। ফেতে ফেরিক ক্লোরাইড, ফেতে ফেরিক ক্লোরাইড বেগুনি রং। বতে ব্রোমিন হলুদ, আর লতে লিবারম্যান সবুজ লাল সবুজ, সবুজ লাল সবুজ। লিবারম্যান পরীক্ষায় প্রথমে দেয় সবুজ, বাংলাদেশের পতাকার উপরে সবুজ, তারপর লাল, তারপর সবুজ। ব্রোমিন পানিতে হলুদ, আর ফেরিক ক্লোরাইডে বেগুনি। আমি মনে হয় তোমাদের বুঝাইতে পারছি। ফেনল, ফেবল, ভেরি গুড। তাহলে যদি পরীক্ষায় আসে ফেমিন পানিতে, ফেনলের পানিতে ব্রোমিন যোগ করলে কি রং দেবে? হলুদ রঙের। তাহলে ফেনলের হালকা
হলুদ দেবে, ঠিক আছে। অ্যালডিহাইড বললেই টলেন্ট বিকারক, টলেন্ট বিকারক বললেই অ্যালডিহাইড, তাহলে এটা টলেন্ট বিকারক পরীক্ষা। প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ পরীক্ষার নাম হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা, মুখস্থ রাখতে হবে। অ্যাক্রোলিন কোনটা, একটু আগে বলছি, গ্লিসারিন হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট, এটা আমরা পারবো। যে ফেনল ফেবল, ফেনল ফেবল। এরপরে অ্যালকাইন 1 শনাক্তকরণে হচ্ছে কপার আর সোডিয়াম, এটা মুখস্থ রাখতে হবে। অ্যালকাইন 1 হচ্ছে কপার আর সোডিয়াম। কার্বিল অ্যামিন একটু আগে পড়ছি, প্রাইমারি অ্যামিন আর ক্লোরোফর্ম, প্রাইমারি অ্যামিন আর ক্লোরোফর্ম, এটার একটা শিট আছে, যারা অফলাইন ক্লাস করছিল দিয়েছিলাম, একটু পরে আমি আপলোড দেব। জৈব যৌগে অ্যাসিড শনাক্ত করতে ক্ষার ব্যবহার করতে হয়, দুর্বল অ্যাসিড শনাক্ত করতেই দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড শনাক্ত করতে দুর্বল ক্ষার। কার্বলিক অ্যাসিডের অপর নাম কি, ফেনল, ফেনলের অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড, সাবতারাইতে ব্যবহার করা হয়। এই যে আয়ার বর্ণালী ভাইয়া তোমাদের বোর্ড পরীক্ষায় কখন নর্মালি আসে না, এরা না পড়লেও চলে, তুমি যদি চাও তোমার হচ্ছে তোমার পাশে আমি লিখে দিলাম, থার্ড ব্র্যাকেট দাও, সবগুলো সবগুলো থার্ড ব্র্যাকেট দাও আয়ার বর্ণালী, ঠিক আছে। তা আবার নিচে যাই, তো যত আয়ার বর্ণালী আছে সবগুলো একটু বড় করে নিই, যত আয়ার বর্ণালী আছে সবগুলো হচ্ছে থার্ড ব্র্যাকেট দাও। থার্ড ব্র্যাকেট দিয়ে পাশে লেখো, সবাই থার্ড ব্র্যাকেট দিয়ে পাশে লেখো পি টি পি। আয়ার বর্ণালীর সবগুলো থার্ড ব্র্যাকেট দিয়ে পাশে লেখো থার্ড ব্র্যাকেট, আয়ার বর্ণালী দিয়ে পাশে লেখো থার্ড ব্র্যাকেট, পিটিপি। পিতে হচ্ছে পিনিক, পিতে থাকলে পিতে পড়বা, পিনিক থাকলে পড়বা, ঠিক আছে। আয়ার বর্ণালী নর্মালি তোমার লাগবে না, যদি তোমার লাগে তাহলে তোমার পিনিক থাকলে তুমি পড়বা, ঠিক আছে। দেখো বন্ধ হয়ে গেছে, এক মিনিট, এই তো চলে আসছে। এখান থেকে জুম করছি ভাই, আজকে মানে বোর্ডে একটু প্রবলেম হচ্ছে, মানে অনেক বড় স্লাইড তো, এই জন্য ওরা হচ্ছে বারবার ঝামেলা করছে। সমস্যা নাই, আমাদের আর অল্প কয়েক মিনিট আছে, প্রায় শেষ। এই আয়ার বন্ডে তোমার নর্মালি লাগবে না, ঠিক আছে। ওকে, এরপরে আর অল্প একটু আছে, এই পেজটা হয়ে শেষ। তাকাও, ডিনামাইট তৈরিতে কোনটা লাগে, ডিনামাইট তৈরিতে হচ্ছে নাইট্রোগ্লিসারিন লাগে, ডিনামাইট কাটা নাইট্রোগ্লিসারিন। আর জাহাজ ধ্বংসকারী টর্পেডো, টিতে টিএনটি, টিতে টিএনটি, টর্পেডো টিএনটি টলুইন, টর্পেডো টিএনটি টলুইন, ঠিক আছে। কারণ এখানে একটা সূত্র লিখে রাখো ভাই, এ বি সি ডি, নাইট্রোগ্লিসারিনের সূত্র হচ্ছে এটা, এটাই শেষ, আমাদের আর বেশি পড়া নেই, এই লাস্ট বা আর কষ্ট করাবো না। সবাই লেখো এ বি সি ডি, নাইট্রোগ্লিসারিন, সবাই একটু লিখে রাখো, এটা পরীক্ষায় আসে ভাই। শেষ পড়া, আর কষ্ট দেবো না, অনেক কষ্ট দিছি। নাইট্রোগ্লিসারিন এ বি সি ডি, এতে হচ্ছে অ্যাজমা, এতে হচ্ছে অ্যাজমা অ্যানজাইনা, অ্যাজমা অ্যানজাইনা। বিতে হচ্ছে ব্লাস্টিং জিলেটিন, বিতে হচ্ছে ব্লাস্টিং জিলেটিন। সিতে করডাইট, তোমাদের বইয়ে সবগুলো আছে, করডাইট। আর ডিতে ডিনামাইট। যদি বলা হয় নাইট্রোগ্লিসারিনের ব্যবহার কি কি, 4টা, এ বি সি ডি, সবাই কমেন্ট করো নাইট্রোগ্লিসারিনের ব্যবহার কি, এ বি সি ডি। এতে অ্যাজমা অ্যানজাইনা, বিতে ব্লাস্টিং জিলেটিন, সিতে করডাইট, ডিতে ডিনামাইট। সবাই স্ক্রিনশট নিয়ে রাখো তো, নাইট্রোগ্লিসারিনের ব্যবহার এ বি সি ডি, এতে অ্যাজমা অ্যানজাইনা, বিতে ব্লাস্টিং জিলেটিন, সিতে, আমার হাতের লেখা খারাপ, আমি ডাক্তার তার প্রমাণ, সিতে করডাইট, আর ডিতে ডিনামাইট, ঠিক আছে। আর টর্পেডো বললে টিএনটি, এখান থেকে কিছু লাগবে না। অ্যানজাইনা, অ্যানজাইনা বললে কোনটা, নাইট্রোগ্লিসারিন। ডিতে ডিনামাইট বললে কোনটা, নাইট্রোগ্লিসারিন। সিতে করডাইট বললে কোনটা, নাইট্রোগ্লিসারিন। ব্লাস্টিং জিলেটিন বললে নাইট্রোগ্লিসারিন। আর বাদ বাকি যা সব হচ্ছে টিএনটি। তাহলে হাত বোমা ওর মধ্যে ছিল না, তাহলে কোনটা হবে, টিএনটি। আমি মনে হয় তোমাদের বুঝাইতে পারছি জিনিসটা, আর বেশি কিছু নাই, আমাদের প্রায় শেষ। ডেটলের মূল উপাদান কোনটা, ক্লোরোজাইলিনল, এই সংকেতটা মনে রাখতে হয়, 4-chloro-3 ডাইমিথাইল ফেনল, এটা মুখস্থ রাখবা ভাই। সেলুলোজ, সেলুলোজে মনে রাখবা সেলে, গ্রামের দিকে সেলেরে কি বলে, বেটা বলে না, বেটা। সেলুলোজে কোন বন্ধন থাকে, বেটা বন্ধন থাকে বা বিটা বন্ধন থাকে। গ্রামের দিকে যে সেলে, সেলেকে কি বলে, বিটা সেলে।
আমার দিকে বলে বিটা সাওয়াল, সাতক্ষীরার দিকে বিটা সেলে যে সেলুলোজে কোন বন্ধন থাকে? বিটা বন্ধন থাকে। CONH2 এটা আছে প্রোটিনের বন্ধন, পেপটাইড বন্ধন। দুইটা পেপটাইড যুক্ত হয়ে কি তৈরি করে? ট্রাইপেপটাইড তৈরি করে। DNA ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড একটা বৃহৎ পলিমার যৌগ। এটা কি যৌগ? একটা বৃহৎ পলিমার যৌগ। এখান থেকে আর তেমন কিছু নাই, এগুলো মুখস্থ পড়া। সেটা আসো নিচের কোন নাইলন হচ্ছে একটা কি পলিমার? প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হয়, তারা কৃত্রিম পলিমার। অতিরিক্ত খাদ্য লিভারে কি হিসাবে জমা হয়? জুওলজির পড়া। গ্লাইকোজেন রূপে তৈরি হয়। গ্লোবিউলার প্রোটিন টার্সিয়ার মানে গোল গোল হয়ে যায়। তাহলে গ্লোবিউলার প্রোটিন কেমন গঠন? টার্সিয়ারি গঠন। এগুলো বোঝার কিছু নেই ভাই, এগুলো মুখস্থ। এই হচ্ছে আমাদের পড়া। আর আমাদের নাই, আচ্ছা অল্প একটু আছে, এই তো এই 41 পর্যন্ত। তো নিচের কোন পদ্ধতিতে কার্বন শিকল বৃদ্ধি পায়? আমরা বলছিলাম উডস মানে দ্বিগুণ কার্বন। উডস বিক্রিয়ায় কার্বন শিকল বৃদ্ধি পায়। নাইট্রাইল মানে সায়ানাইড, এই হচ্ছে সায়ানাইড বা নাইট্রেট, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে। আচ্ছা বলতো, আমরা বলছিলাম ফেনল ফেনল বললি ফেরিক ক্লোরাইড থাকবে। এরপরে আমরা বলছিলাম ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ায় বেশি সক্রিয়, তাহলে দেখো বিউটিন উত্তর হবে। উডস ফিটিক বিক্রিয়ায় কোনটা হয়? অ্যালকাইল বেনজিন, মুখস্থ রাখতে হবে। উডস ফিটিকে কোনটা হয়? অ্যালকাইল বেনজিন। আর হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় প্রাইমারি অ্যামিন তৈরি হয়। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি তৈরি হয়? প্রাইমারি অ্যামিন তৈরি হয়। এই পর্যন্ত পড়লে হবে। লাস্টের প্রশ্নগুলো একটু মুখস্থ, এগুলো আসলে বিক্রিয়া না, এটা মৌখিক মুখস্থ মান, তোমাদের সিলেবাসেও নাই, তোমাদের শর্ট সিলেবাসে এটুকু নাই বলে আমি একটু জাস্ট পড়াই গেলাম, কিন্তু এত ডিপ তোমার লাগবে না। এখন কথা হচ্ছে ভাই, আজকে একটু স্লাইডটা একটু ঝামেলা হয়েছে, কারণ এই কম্পিউটারে এর সাথে আমাদের হচ্ছে কোরিলেট হয় নাই, একটু বড় ছোট হয়ে গেছে, তার জন্য আমরা দুঃখিত। বাট আমার কথাগুলো যদি তুমি বুঝে থাকো তোমার জন্য ওকে। এবার একটু মনোযোগ দাও, একটা প্রতিযোগিতার ব্যবস্থা আছে। আমি যতগুলো ছবি স্ক্রিনশট নিতে বলছি, সবগুলো ছবির স্ক্রিনশট সুন্দর করে খাতায় লিখে যে আপলোড দেবে, সাথে আমার একটা ছবি দিয়ে সুন্দর যে আপলোড দিবা, এবং যার ছবিতে সবচেয়ে বেশি লাইক উঠবে এরকম 5 জনকে 50 টাকা করে ফ্ল্যাক্সিলোড পুরস্কার দেওয়া হবে। তাহলে সবাই খেয়াল করো, তোমরা যারা ক্লাস করছো, আমি যতগুলো ছবি স্ক্রিনশট নিতে বলছি সবগুলো স্ক্রিনশট এটা কাগজে সুন্দর করে লিখবা। লিখলে তোমারও লাভ, তোমার দেখে আরেকজন উদ্বুদ্ধ হলে তারও লাভ। এবার সবাই মিলে লিখলে তোমার ব্রেনে সেট হয়ে গেল। এটা হচ্ছে তোমার মেন টার্গেট। আর বোনাস কি? যদি তোমার লেখা অনেক সুন্দর হয় আর সবচেয়ে বেশি লাইক কমেন্ট হয়, তোমাকে আমি নগদ, আচ্ছা না 100 টাকা করে দেবো, কম বেশি করে দিলাম, 100 টাকা করে না, ঠিক আছে 50 টাকা করে 10 জনকে দিই, তাহলে ভালো হয়। তাহলে 50 টাকা করে 10 জনকে আমি তোমার পুরস্কার দেব। এবার দেওয়া হবে, সমস্যা নাই। তো আল্লাহ হাফেজ, পরে আবার ক্লাস হবে। তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরছো, তার জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, থাকো।